এই ঘটনাটা শোনার পর এক তো মানুষের ওপর থেকে বিশ্বাস ভরসা দুটো উঠে যাবে, ভালোবাসা নামক শব্দটার উপর থেকে তোমার বিশ্বাস উঠে যাবে। হঠাৎ করে একদিন রাত্রিবেলায় এই জায়গাটা একটু ভালো করে নোটিস করবে, রাত্রি ঠিক 2 থেকে 2:30 বেজে গেছে। ওর চোখটা মানে ফোন টোন ঘাঁটতে ঘাঁটতে ওর চোখটা জাস্ট একটু ঘুমে আচ্ছন্ন, মানে ওই তন্দ্রা বলে না যেটাকে, ওই তন্দ্রাচ্ছন্ন হয়েছে। ও শুনতে পায় একটা বাচ্চার কান্নার আওয়াজ। তোমার মনে হচ্ছে তোমার খাটের তলায় বা তোমার বিছানার তলায় কেউ এদিক থেকে এদিকে আসছে, আবার ওদিক থেকে এদিকে আসছে, মানে এরকম ক্রসে ঘোরাঘুরি করছে। মেয়েটা শুয়ে রয়েছে, হঠাৎ করে ও শুনতে পাচ্ছে ওদের ফ্লোরে ধূপ 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 করে কেউ হাঁটছে। সোহিনী তোর পায়ে ওটা দেখছে, দুটো পায়ে থাই থেকে প্যান্টটা, সাদা রঙের প্যান্ট পরেছিল, পুরো প্যান্টটা রক্তে ভিজে গেছে। ওয়াশরুম থেকে ব্লেড এনে ওর মায়ের হাতটা ধরে ওর মায়ের হাত কেটে দিয়েছে। আচ্ছা, বলছে যেই হাতে পুজো দিবি সেই হাত কেটে দেবো। সাধকের বড়দেরকে যে কথাগুলো বলে ওরা না জাস্ট আকাশ থেকে পড়ে। ওরা কখনো এক্সপেক্ট করেনি যে এই ঘটনা, ওর মেয়ের একটা ছোট্ট ভুল ডিসিশন যে ওদের লাইফে কত বড় প্রবলেম নিয়ে এসেছিল। নমস্কার, হরর মাইন্ডসের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। শুক্রবারের রাত আর রাত 9টা মানেই হরর মাইন্ডসে হরর পডকাস্ট। আজকের পডকাস্টে আমাদের সাথে রয়েছে অরিত্র বেরা। অরিত্রর হরর মাইন্ডসে এটা মনে হয় থার্ড পডকাস্ট। আর মানে ইউটিএসে কতগুলো, অনেকগুলোই হয়েছে আমাদের। ইউটিএসেও 3 থেকে 4টে। তো আপনারা একদমই ভাববেন না যে আমরা খালি অরিত্রকেই ডেকে আনি। অরিত্র অনেক দিন পর এলো না, ইউটিএসে একটা আসছে ক্রমশ প্রকাশ্য। ওটা একটু অন্য রকমের হরর জনারেরই, বাট অন্য রকমের একটা শো। আপনারা যখন আমাদের পডকাস্ট দেখছেন তার মানে ডেফিনেটলি আপনারা হরর লাভার। এবার হররের সাথে যদি একটু মাইথোলজি মিক্সড হয় তাহলে তো ব্যাপারটাই আলাদা হয়ে যায়, তাই না? আচ্ছা, আপনারাই বলুন তো, একজন সাধারণ মানুষ কি দেবী বা মায়ের সমস্ত ভোগের আয়োজন করতে পারে? কি শুনে ইন্টারেস্টিং লাগলো না? এরকমই একটা গল্প যেটি মানুষের মন কেড়েছিল অডিও প্ল্যাটফর্মে, সেই গল্পই ওয়েব সিরিজ রূপে নিয়ে এসেছে হইচই। অভীক সরকারের কাল্ট ক্লাসিক অবলম্বনে হইচয়ে এসেছে পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালিত, অনির্বাণ ভট্টাচার্য এবং পার্ণ মিত্রর অভিনীত ওয়েব সিরিজ ভোগ। অলরেডি স্ট্রিম করছে হইচয়ে। আপনারা দেখুন এবং জানান আপনাদের কেমন লাগলো। হরর মাইন্ডসে আমার লাস্ট এপিসোড আমার মনে হয় খুব সম্ভবত লাস্ট ইয়ার দুর্গাপুজোর আগে হয়েছিল শ্যুট। হ্যাঁ, শ্যুটটা বেরিয়েছিল মনে হয় ডিসেম্বর, ওরকম জানুয়ারির টাইমে। তো এটা বেরোবে হয়তো সামনের মাসে বা এই মাসেও বেরোতে পারে, কারণ আমাদের ট্যুরটা আছে। তো ট্যুরের জন্য তুমি এক্সাইটেড? ভীষণ এক্সাইটেড, কারণ দেখো রিসেন্টলি আমি পাহাড় ঘুরে এসেছি। তো এটা আমার প্রথমবার পাহাড় ভ্রমণ ছিল। এর আগে আমি কোনোদিন পাহাড় চোখের সামনে থেকে দেখিনি। হ্যাঁ, বাঁকুড়ায় ওই মুকুটমণিপুর যাওয়াতে তখন একটা দেখেছিলাম, দূরে একটা পাহাড়ের আবছা শ্যাডো দেখেছিলাম। তো প্রথমবার নিজের চোখের সামনে পাহাড় ঘোরা, কার্শিয়াং গেছিলাম। তো সেখানে ডাউহিল ফরেস্ট ভিজিট করা মানে অভূতপূর্ব একটা, মানে কি বলবো, এক্সপিরিয়েন্স। মানে পাহাড় যাওয়ার আগে পাহাড় সম্পর্কে একটা ধারণা থাকে, পাহাড়ে যাওয়ার সময় মানে পাহাড়ে পৌঁছে গিয়ে সেখানে একরকম ধারণার জন্ম হয়। পাহাড় থেকে ফিরে আসার পর ওই যে মন খারাপটা হয় না, এটা হচ্ছে সেই ধারণাগুলোর বহিঃপ্রকাশ আমার মনে হচ্ছে। কারণ এটা যেহেতু বললাম আমার প্রথমবার পাহাড় দর্শন ছিল, তো ভীষণ একটা আলাদাই এক্সপিরিয়েন্স। তার আমাদের যেই ট্যুরটা হতে চলেছে মে মাসে, তো এই ট্যুরটা নিয়ে আমি এতটাই এক্সাইটেড এই কারণেই যে এত এক্সাইটিং একটা ট্যুরে গিয়ে যে হরর পডকাস্ট বা হরর ইভেন্টস যেগুলো হবে সেগুলোর জন্যই আমি এক্সাইটেড। কারণ এই যে পাহাড় ঘুরে এসেছি তারপর থেকেও আমার মনটা কিন্তু পাহাড়েই পড়ে আছে। আর দ্বিতীয়ত আমরা সাধারণত আমরা হয়তো 3-4 জন এখানে আছি, আমাদের কজন দেখছে সেটা আমরা হয়তো ভিউজে দেখতে পাচ্ছি, আচ্ছা এতজন দেখছে, কিন্তু সামনাসামনি কতজন দেখবে সেটাও কিন্তু আমাদের পক্ষে একটা এক্সাইটমেন্ট না? হ্যাঁ, আর এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। কারণ আমি তোমার সাথে পডকাস্টে বসে তোমাকে ঘটনা শোনাচ্ছি, ক্যামেরার ওপারে ও রয়েছে।
এটা খুব কমফোর্টেবল একটা জায়গা, ঠিক আছে, আমাদের একটা কমফোর্ট জোন। এখানে ধরো আমি যেভাবে তোমায় ঘটনা শোনাচ্ছি, ওখানে গিয়ে ওই 30-35 জন মানুষ যারা এত বছর ধরে, এত বছর বলবো না, এতগুলো দিন ধরে আমাদেরকে শুনছে, তাদের সামনে বসে ঘটনা শেয়ার করা, এটা কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং। আমি জানি না যে ওখানে কি হতে চলেছে। দেবদীপ দাও থাকছে, তুমি আমি দুজনেই থাকছি, তো এক্সাইটিং ব্যাপার তো হবে, কিন্তু ব্যাপারটা নিয়ে আমি একটু টেনশনেও আছি। না, আমি আপনাদের বলি যে ডেসক্রিপশানে নাম্বার দেওয়া রয়েছে, যারা এখনও ভাবছেন যে হ্যাঁ যাব, সিটটা বুক করব, আমরা কিন্তু বেশি জন নিয়ে যাচ্ছি না, হ্যাঁ, খুব লিমিটেড সিট। অনেকেই ভাবতে পারেন অনেকজন যত চাই, ওরকম নয়, কারণ প্রথমবার আমরাও যাচ্ছি, আমরাও এরকম একটা ট্যুর করছি, আমরা কতজন নিয়ে ওখানে সামলাতে পারবো, ম্যানেজ করতে পারবো, এটাও আমাদের কাছে চ্যালেঞ্জ। তো খুবই লিমিটেড সিট। যারা এখনও ভাবছেন বুক করবেন বা আচ্ছা পরের মাসে করব বা কি করব, আমি তোমার কমেন্টে যা বুঝলাম, তোমার কমেন্ট বক্স চেক করে যেটা দেখেছিলাম, যে অনেকেই ভাবছে যে হয়তো ট্যুরটা আমরা অর্গানাইজ করছি। এটা ভুল পুরোপুরি, কারণ কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি গিয়ে এইগুলো করা আমাদের পক্ষে সম্ভব নয়, আমাদের পক্ষে সম্ভবই নয়। তো এই ট্যুরটা অর্গানাইজ করছে কিন্তু একটা ট্রাভেল এজেন্সি, শামিয়ানা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সি, এরা করছে। তো পুরোটাই তাদের উপর ডিপেন্ডেবল যে তারা কিভাবে অর্গানাইজ করছে না করছে। তো মানে আপনাদের সাথে আমাদেরও তারাই নিয়ে যাচ্ছে, ভাববেন না যে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি। হ্যাঁ, মানে তুমি বললে না যে আমরা একটা ট্যুর করছি, আমি এই কারণে ব্যাপারটা আরও ক্লিয়ার করে দিতে চাই দর্শকদের সামনে যে আমরা আপনাদের মতোই যাচ্ছি। হ্যাঁ, আমাদেরকে স্পেশাল গেস্ট হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে আপনাদের এন্টারটেনমেন্টের জন্য, বা আপনারা যাতে পাহাড়ে বসে ওই ভৌতিক পরিবেশে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, অন্ধকার পরিবেশ, মানে এরকম একটা থ্রিলিং ওয়েদারে ভৌতিক ঘটনা শোনানোর জন্য কিন্তু আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, বা বিভিন্ন হরর ইভেন্টসে পারফর্ম করার জন্য আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আদারওয়াইজ আপনারাও যেরমভাবেই যাচ্ছেন, আমরাও সেরমভাবেই যাচ্ছি। আপনারাও গেস্ট, ওদের জন্য সবাই আমরা গেস্ট, শুধু মজাটা হবে আশা করছি সবাই মিলেই। ওটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড। আমরা সবাই থাকছি, আমাদের সবার পরিবারও থাকছে, আমার পুরো টিম থাকছে ওখানে। হয়তো পুরো টিম না, একজন যেতে পারবে না বলছে, তো পুরো টিম হয়তো নয়, বাট ম্যাক্সিমাম জনিয়ে থাকছে। আর চলো এবার ঘটনায় আসি, অ্যাডভার্টাইজমেন্ট অনেক হয়ে গেল। যাই হোক, আচ্ছা, নিচে ডেসক্রিপশানে সব ডিটেলস দেওয়া আছে। যারা যারা যেতে চাইছেন এই ট্যুরে, তারা অবশ্যই নিচে নাম্বার দেওয়া আছে, তাদেরকে কল করুন। এসি নন এসি দুরকমই সিট আপনাদের জন্য, মানে দুরকমই বাস আপনাদের জন্য করা হয়েছে। যেটায় আপনারা কমফোর্টেবল সেটাই চলুন। আগামী মে মাসের 15 তারিখ থেকে 19 তারিখ অবধি, 15 তারিখ আমরা স্প্ল্যানেড থেকে চাপছি, 16, 17, 18 আমরা পাহাড়ে কাটাচ্ছি, 19 তারিখ আবার চারিপাশটা একটু ঘুরে রাতের মধ্যে আমরা স্প্ল্যানেডে ফিরে যাবো। রাতও না, হয়তো দুপুর বিকেলের মধ্যে ফিরে যাবো। চলুন এবার ঘটনায় ফেরা যাক। আজকে কি ঘটনা এনেছো? আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, বেসিক্যালি এই ঘটনাটা আমার কাছে আসে দুর্গাপুজোর আগে, 2024-এর দুর্গাপুজোর আগে। তুমি বিশ্বাস করবে না, এই ঘটনাটা 8 থেকে 9 বার চেষ্টা করার পর আমি পুরোটা শুনতে পেরেছি। মানে যখনই সেই মেয়েটা ঘটনাটা শেয়ার করতে আসে আমার কাছে, কিছুটা বলার পর কোনো না কোনো কারণে আমাদের ফোন কলটা ড্রপ হয়ে যায়। মানে ধরো ও আমায় বললো যে আমি একটু পরে কল করছি, আবার বলছি ঘটনাটা, তো তারপর আর কল করতো না। যখন আমি জিজ্ঞেস করতাম বা আমি মেসেজ করতাম যে তুমি তো কল করলে না, তো তখন বলতো যে এই প্রবলেম হয়েছে, ওই প্রবলেম হয়েছে। মানে আমরা 4-5 মাস ধরে এটা নিয়ে ঝুলেই ছিল, ঠিক আছে। মেয়েটাকে আমার পডকাস্টে ডাকার কথা ছিল, বাট আমি ডেকে উঠতে পারিনি এই সমস্ত কারণের জন্যেই। তো একটা সময়ের পর গিয়ে আমিও আর অত মাথা লাগাইনি যে ঠিক আছে, ও যখন পারছে না তখন আর জোর করে তো লাভ নেই। শান্তদীপ, ঘটনাটা এমন, এই ঘটনাটা শোনার পর এক তো মানুষের ওপর থেকে বিশ্বাস ভরসা দুটো উঠে যাবে, ভালোবাসা নামক শব্দটার উপর থেকে তোমার বিশ্বাস উঠে যাবে। দ্বিতীয়ত, হয়তো এরপর তোমার বাড়িতে তুমি যাকে তাকে অ্যালাউ করবে না। ঘটনাটা প্রথম থেকে শুনলে ভীষণ ন্যাচারাল মনে হতে পারে, কিন্তু অতটা ন্যাচারাল নয়। প্রথমে আমিও ভেবেছিলাম খুব ন্যাচারাল একটা ঘটনা, আমরা যেরকম ভৌতিক ঘটনা শুনে থাকি, যেরকম প্যারানর্মাল ইনসিডেন্ট বা যে হন্টেড কেসগুলো আমাদের কাছে আসে ওরকম। কিন্তু যত এগোবে এই ঘটনাটা, যত সামনের দিকে যাবে, ততটাই বুঝতে পারবে যে এটা ন্যাচারাল না। আমি আগেই বলে রাখছি, এটা একটা ম্যানমেড কেস, মানে মানুষের দ্বারাই হয়েছে ঘটনাটা। তো আমাকে মেয়েটা ফোন করে প্রথম বলে যে আমার লাইফে এরকম কিছু কেস আছে বা এরকম কিছু ঘটনা ঘটেছে বিগত 2 বছর ধরে, যেই ঘটনাটার মধ্যে আমি আজও জর্জরিত।
হয়তো আগামী কতদিন এটা নিয়ে আমি জর্জরিত থাকবো আমি জানি না, তবে প্রত্যেকটা মুহূর্তেই আমাকে এটা ফেস করতে হয়, কিন্তু তোমার প্ল্যাটফর্মে আমি এই ঘটনাটা শেয়ার করতে চাই। শেষে বাধ্য হয়ে আমি কল রেকর্ডিংয়ের মাধ্যমে ঘটনাটা শুনি। ওকে, তাও সেই ঘটনাটা রেকর্ড করতে গিয়ে 3-4 বার আমাদের কল ড্রপ হয়ে যায়, রিপিটেডলি আমরা চেষ্টা করতে থাকি। শেষে আমি বাধ্য হই মঙ্গলবার দিনটা চুজ করার জন্য। কারণ আমি একটা কথা বলছি, মঙ্গলবার যেহেতু আমি বজরংবলির পুজো করি, আর মঙ্গলবার দিনটা আমি পুরোপুরি নিরামিষ খেয়ে থাকি। ইনফ্যাক্ট মন্দিরে যাই, হনুমান চালিসা চ্যান্ট করা থেকে শুরু করে তোমার সংকটমোচন যে মন্ত্রটা আছে সব কিছু চ্যান্ট করে দেন আমি আসি রেকর্ড করতে। তারপরেও একটা ছোট্ট মাইনর প্রবলেম হয়, কলটা প্রথম মিনিটেই গিয়ে পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়। আবার আমি ওকে কল করি, হনুমানজির নাম নিয়েই আমি কলটা করি, যাতে আমি চেয়েছিলাম, দেখো ভয়ের জন্য আমি ভগবানকে ডাকিনি, আমি চেয়েছিলাম যাতে আমি এই কাজটা কমপ্লিট করতে পারি। তার আগে বলে রাখি যে আজকের ঘটনাটা শোনার পর বুঝতে পারবে অডিয়েন্স যে কী ধরনের ঘটনা। তো মেয়েটার নাম সোহিনী। মেয়েটা দুর্গাপুজোর সময় আমার সাথে কন্ট্যাক্ট করে আমাকে বলে যে আমি তোমার সাথে একটা ঘটনা শেয়ার করতে চাই, বাট আমি আজ অবধি কাউকে এই ঘটনাটা পুরোটা বলে উঠতে পারিনি। তো আমি জিজ্ঞেস করলাম কেন? বলে যে আমি জানি না কেন, আমি যখনই ঘটনাটা শেয়ার করতে গেছি তারপর থেকে আমার সাথে অনেক রকমের অদ্ভুত রকমের ঘটনা ঘটেছে। কখনো বাধা পড়েছে, কখনো আমার শরীর খারাপ হয়ে গেছে, এটা ওটা অনেক কিছু। তো আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে। মেয়েটা বলল ঘটনাটা অলরেডি আমার সাথে শুরু হয়েছে 2022 থেকে, কিন্তু আমি বুঝতে পারি 2023-এ। তো ও আমায় যেভাবে বলেছে আমি সেভাবে বলবো না, তাহলে হয়তো অডিয়েন্স কানেক্ট করতে পারবে না। আমি আমার মতন করে বলছি, তাহলে অডিয়েন্স ব্যাপারটা প্রথম থেকে শেষ অবধি বুঝতে পারবে। মেয়েটার একটা অ্যাফেয়ার ছিল, আজ থেকে এটা 2025 চলছে, তো 2022 ধরে নাও 3 বছর পিছিয়ে যাও। তো মেয়েটার ধরো তখন একটা অ্যাফেয়ার ছিল, তখন ওর বয়স ওই 22-23 বছর হবে, কি 21-22 বছর হবে। তো ওর অ্যাফেয়ারে যে সমস্যাটা ছিল সেটা হলো ওর বয়ফ্রেন্ড চাইতোই না যে মেয়েটা ক্যারিয়ার ওয়াইজ কিছু একটা করুক বা মেয়েটা তার লাইফে স্টেবল হোক। বাট প্রবলেমটা এখানেই, মেয়েটা ক্যারিয়ার অ্যাম্বিশিয়াস। আমি এটাকে প্রবলেম বলছি না, আমি ঘটনার অ্যাসপেক্টে বলছি যে সমস্যাটা এখান থেকে শুরু হয়েছিল। তো এই নিয়ে মেয়েটা আর মেয়েটার বয়ফ্রেন্ডের মধ্যে ঝামেলা শুরু হয়, চূড়ান্ত পর্যায়ে একটা অশান্তিতে পৌঁছায়। মেয়েটা তারপরেও কনভিন্স করার চেষ্টা করে যে দেখ, আমরা যদি আমাদের লাইফটাকে ইন ফিউচারেও চিন্তাভাবনা করি, টেম্পোরারি রিলেশনশিপ নয়, যদি পার্মানেন্টলি আমরা জিনিসটাকে নিয়ে ভাবি, তাহলে একটা সময়ের পর গিয়ে কিন্তু আমাদের দুজনকে কাজ তো করতেই হবে, না হলে একটা সংসার কি করে চলবে। আর বর্তমানে যা বাজারের অবস্থা, তাতে দুজনকে কাজ করতেই হয়। যদি একজন লাখ 2-1 টাকা না ইনকাম করে মাসে, কারণ তাদের ফিউচার বেবি সব কিছুর কথা চিন্তা করে দুজনের আর্নিংটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। তো তারপরেও ছেলেটা রাজি হয় না। তো কোথাও না কোথাও এই জায়গা থেকে মেয়েটার ছেলেটার প্রতি একটা বিতৃষ্ণা আসা শুরু হয়। তো ওদের মধ্যে অশান্তি চূড়ান্ত পর্যায়ে যায়। এবার মেয়েটা ছেলেটাকে অ্যাভয়েড করতে শুরু করে, কারণ ও বুঝতে পেরেছিল যদি আমি এর সাথে সম্পর্কটা কন্টিনিউ করি তাহলে আমার ক্যারিয়ার বিসর্জন দিতে হবে। আর স্বাভাবিক, তুমি বলো না, একটা মেয়ে ছোটোবেলা থেকে পড়াশোনা করছে, নিশ্চয়ই শুধুমাত্র খুন্তি নাড়ার জন্য না, আমি খুন্তি নাড়াটাকে ছোটো করছি না, বাট সাংসারিক কাজের পাশাপাশিও তার নিজস্ব একটা ক্যারিয়ার হতে পারে। সে ভাবতেই পারে যে আমি ইন্ডিপেন্ডেন্ট হব। ইন্ডিপেন্ডেন্ট মানে এই না যে আমি আমার বরের পয়সার ওপর ভরসা করছি, সে তো নিজের পায়ের তলার জমিটা শক্ত করতেই চাইবে, কারণ না হলে 2 দিন পর যদি বলে যে আমি তোমার হাতে টাকা দেবো না, তখন মেয়েটা কোথায় যাবে। তো সেই সব কিছু চিন্তাভাবনা করেই মেয়েটা বলে যে আমি এই সম্পর্কটায় আর এগোতে পারবো না, কারণ আমি আমার লাইফে স্টেবল হতে চাই। আমি এতদিন পড়াশোনা করেছি, আমার বাবা মা আমার পেছনে এত টাকা খরচা করেছে, আমাকে স্টেবল হতেই হবে। তো সেই ভেবে ও ছেলেটাকে বলে যে আমি আর এই সম্পর্কটাকে নিয়ে এগোতে পারছি না। ছেলেটা চূড়ান্ত পর্যায়ে ঝামেলা করে, মেয়েটার বাড়ি চলে আসে, মেয়েটাকে থ্রেট করে, অনেক কিছু করেছিল। তো তারপরেও জিনিসটা এগোয়নি। তো মেয়েটা খুব ভালো একটা পথ অবলম্বন করেছিল জিনিসটা থেকে বেরোনোর জন্য, যেটা হয়তো ন্যাচারাল হতে পারতো, বাট এই একটা জিনিসে ওর লাইফে ভীষণ কাল ডেকে নিয়ে আসে। মেয়েটা ছেলেটার বাড়ির সবাইকে ওর বাড়িতে ডেকে পাঠায় যে এতদিন যখন সম্পর্কে থেকেছি তখন তো সেটা সবাই জানতো, তো বিচ্ছেদের কারণটাও সবাই জানুক, বাড়ির সবার সামনে থেকেই জিনিসটা হোক, যাতে ওর নামে ছেলেটা যাতে মেয়েটার নামে কোনো রকম কুৎসা রটাতে না পারে বা কোনো রকম আফওয়া ফেলাতে না পারে, এরকম একটা রিজনের জন্য ওকে ওর বাড়ির সবাইকে ডেকেছিল, ওর বাবা মাকেও ডেকেছিল, ওর ফ্যামিলির লোকজনকে ডেকে সবাইকে সব কিছু বলার পর বলেছে যে আমাদের মধ্যে এই রিলেশনশিপটা আর ওয়ার্ক করছে না।
তো আমি পারবো না এই সম্পর্কটায় থাকতে। ও যদি জোর করে রাখতে চায়, আলটিমেট এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, ঝগড়া হবে, অশান্তি হবে, কারণ আমি শুধুমাত্র ঘরে বসে থাকবো না, আমাকে আমার ক্যারিয়ার স্টেবল করতেই হবে। তো ডাকে, সব কথাবার্তা হয়, ওরা চলে যায়, ছেলের বাড়ির লোকজন চলে যায়। এটা হয়েছিল 2022 সেপ্টেম্বর অক্টোবর মাসে। এরপর ছেলেটা বেশ কিছুবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে, ও অতটা বেশি রেসপন্স করেনি, তো জিনিসটা থেমে যায়। ওকে, হঠাৎ করে 2023 জুলাই মাসে মেয়েটার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। ওকে, মেয়েটা একটা কর্পোরেট সেক্টরেই চাকরি করে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে। তো অফিস থেকে ও বাড়ি ফিরেছে, বেশ কিছুদিন ধরে ওর মনে হতে শুরু করে যে কেউ ওর ঘরের মধ্যে ওকে স্টেপ বাই স্টেপ ফলো করছে। ও কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না, ও এটা ফিল করছে। সাপোজ আজকে তুমি ধরো এখানে বসে আছো, আমি যদি পা টিপে টিপে তোমার পেছন দিক দিয়ে চলে যাই, তুমি তো বুঝতে পারবে আমার প্রেজেন্সটা। মেয়েটা এটা ফলো করে যে ওকে কেউ একটা ওর ঘরের মধ্যে চোখে চোখে রাখছে, যেটা বাইরে বেরোলে কোনো সমস্যা হচ্ছে না, বাট ও যখনই বাড়িতে আসছে, ও যখনই বাড়িতে থাকছে, কেউ একটা ওর ওপর নজরদারি রাখছে বলতে গেলে। এটা বেশ কিছুদিন চলে, ও অতটা পাত্তা দেয় না ব্যাপারটাকে। ও খাওয়া দাওয়া করছে, স্নান করছে, ঘুমোচ্ছে, অফিস চলে যাচ্ছে, অফিস থেকে ফিরছে, ফোন ঘাঁটছে। বাট এই যে একটা ইরি ফিলিংস হচ্ছে ওর সাথে, মানে ও যেটা ফিল করছে যে ও ছাড়াও ওর বাড়িতে ওর মা বাবা রয়েছে কিন্তু, বাট ও যখন ঘরে একা থাকছে, ও ছাড়াও ও অন্য কোনো মানুষ হোক, অন্য কোনো একটা এনার্জি হোক, অন্য কারোর একটা ও প্রেজেন্সকে ফিল করতে পারছে। তো ব্যাপারটা এতখানি ঠিক ছিল। হঠাৎ করে একদিন রাত্রিবেলায়, এই জায়গাটা একটু ভালো করে নোটিস করবে, রাত্রি ঠিক 2 থেকে 2:30 বেজে গেছে, ওর চোখটা মানে ফোন টোন ঘাঁটতে ঘাঁটতে ওর চোখটা জাস্ট একটু ঘুমে আচ্ছন্ন, মানে ওই তন্দ্রা বলে না যেটাকে, ওই তন্দ্রাচ্ছন্ন হয়েছে। ও শুনতে পায় একটা বাচ্চার কান্নার আওয়াজ। মানে ধরো তোমার বাড়ির বাইরে বা তোমার বাড়ি থেকে 2 বাড়ির পর যদি রাত্রিবেলায় কোনো বাচ্চা কাঁদে, তুমি শুনতে পাচ্ছ, কারণ পুরো চারপাশের পরিবেশটা খুব হিমশীতল একটা পরিবেশ, খুব ঠান্ডা পরিবেশ, ঘটনাটা নৈহাটির, ঠিক আছে। তো ও শুনতে পাচ্ছে, ও ব্যাপারটাকে অতটা আমল দেয়নি। পরের দিন আবার অফিস গেছে, আবার ফিরেছে, ওর ঘরের মধ্যে ওর মনে হচ্ছে যে কেউ একজন রয়েছে, ওর মনে হচ্ছে কেউ ওকে ফলো করছে। ও কন্টিনিউয়াসলি এটাই ভাবছে, ওর সাবকনশিয়াস মাইন্ডে হয়তো ও একটু বেশি অন্য কিছু ভাবছে, কারণ ও যেমন আমার চ্যানেল ফলো করে, ও তোমার চ্যানেলও দেখে মেয়েটা, ঠিক আছে, প্রেত কথাও শোনে, কিউরিও ফাইটও শোনে, ও সবার চ্যানেলই দেখে। এবার মানুষের মনে হতে পারে যে এইগুলো দেখার ফলে হয়তো ওর একটা সাবকনশিয়াস মাইন্ডে এরকম হচ্ছে, যেটা ওরও মনে হয়েছিল যে আমি হয়তো এত ভূতের পডকাস্ট দেখছি, ভূতের জিনিসপত্র দেখছি, তার জন্য হয়তো আমার এরকম ভয় ভয় লাগছে যে কেউ হয়তো আমার আশেপাশে রয়েছে। এইটুকু হলে না জিনিসটা ঠিকই ছিল। পরের দিন আবার রাত্রিবেলায় আবার বাচ্চার কান্নার আওয়াজ। নোটিস করলো যে আগের দিন ঠিক যেই টাইমে ঘটনাটা ঘটেছিল, ঠিক সেই টাইমেই আবার ওই বাচ্চাটার কান্নার আওয়াজ। মানে কান্নার আওয়াজটাও বড্ড অদ্ভুত, মানে বাচ্চা এক চিৎকার করে কাঁদে, আর দ্বিতীয়ত ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে। ওই ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার আওয়াজটাও পাচ্ছিল। সেদিনকে ব্যাপারটা ওর একটু খটকা লাগে, ঘুমিয়ে পড়ে। 3টে সাড়ে 3টের পরও ঘুমিয়ে পড়ে, কারণ ওই আওয়াজটা শুরু হয়েছিল ঠিক 2:35-এ। 2:45 অবধি কান্নার আওয়াজটা পেয়ে কান্নার আওয়াজটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে। না, আমি ভুল বলছি, ওই রাত্রে কান্নার আওয়াজটা হচ্ছিল, তারপর ও ঘুমিয়ে পড়ে। তারপরের দিন সেম কেস, রিপিটেডলি একই ঘটনা 3 দিন ধরে ঘটছে। ও ওর মাকে গিয়ে বলছে, মা তুমি কি কোনো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ? কারণ প্রত্যেক দিন একটা বাচ্চা রাতের বেলায় কাঁদছে, আমার না খুব অসুবিধা হচ্ছে, একটু খোঁজ নিও তো কার বাড়ির বাচ্চা কাঁদছে। ওর মা বলছে, কারোর বাড়িতে বাচ্চা কাঁদলে আমি তো আর গিয়ে বলতে পারবো না সেখানে যে তোমার বাচ্চাকে থামিয়ে দাও, এটা তো খুব আনঅর্থোডক্স একটা ব্যাপার। বলছে ঠিক আছে। এরপর একটা ঘটনা শুরু হলো সেদিন থেকে। রাত্রিবেলায় মেয়েটা শুয়ে ফোন ঘাঁটছিল, হতেই পারে যে সোশ্যাল মিডিয়া ঘাঁটছিল বা অন্য কোনো কিছু, ইউটিউব বগেরা কিছু দেখছিল। হঠাৎ ও শুনতে পায় 2 পুরুষ মানুষের কণ্ঠস্বর ওর নাম নিয়ে কথা বলছে। মানে ধরো তুমি কেউ একটা কথা বলছে, তুমি বুঝতে পারছো না তারা কী কথা বলছে, কিন্তু তার মাঝখানে হঠাৎ করে এই শান্তদীপ ওয়ার্ডটা তুমি শুনতে পেয়েছো। তুমি তখন বুঝতে পারছো যে কেউ একজন আমাকে নিয়ে কথা বলছে, ঠিক আছে। ও না চমকে ওঠে,
প্রথমে ভেবেছিল বাড়ির বাইরে হয়তো কেউ চলাফেরা করছে, কথা বলছে নিজেদের মধ্যে, বা কেউ ফোনে গল্প করছে, এরকম কিছু একটা। বাট ও দুটো গলার আওয়াজ শুনতে পেয়েছিল, ঠিক আছে? যেই গলার আওয়াজে ও বুঝতে পারে যে কেউ একজন হয়তো কথা বলছে, বাট ওরা আরও চমকে ওঠে যেটা ও নিজের নামটা শুনতে পায়। এই ফিসফিসানিটা বন্ধ হয়ে যায় ঠিক 10 মিনিট পর, 2:35 থেকে 2:45 হলো। পরের দিন সেম জিনিস, রাত্রেবেলায় শুয়েছে, আবার ওই ফিসফিসানির শব্দ। এখন কিন্তু আর বাচ্চার কান্নার আওয়াজ হচ্ছে না, ওকে? এইটা নিয়ে চলে 3 দিন, ওকে? তো ওর না এবার একটু জিনিসটা খুব মানে আনইজি ফিল হতে শুরু করে, মানে খুব ও ভয় পেতে শুরু করে ব্যাপারটায়, যে কে এবার সত্যি কথা বলতে রাত্রেবেলায় ওই অন্ধকারের মধ্যে ও দরজা খুলে বেরিয়েও দেখতে পাচ্ছে না যে ওর বাড়ির বাইরে কে রয়েছে, ওকে? আর 2 তলার ওপরে ঘর, ওপর থেকেও দেখতে পাচ্ছে না। ও 2-1বার জানলা টানলা খুলে দেখার চেষ্টা করেছে, বাট কাউকে দেখতে পায়নি। বাট ওর কানে কিন্তু এই শব্দটা আসছে যে দুটো মানুষ একে অপরের সাথে কথা বলছে। 3 নম্বর দিন, সেদিনকে ও ওর মায়ের সাথে শুয়েছে। ওর মাকে বলেছে তুমি একটু আমার ঘরে শো, আমার রাত্রেবেলা একটু প্রবলেম হচ্ছে, আমি এইসব আওয়াজগুলো শুনতে পাচ্ছি। ওর মা শুয়েছে। 2:35 আবারও শুনতে পাচ্ছে কেউ কথা বলছে, ওর মা সেটা শুনতে পাচ্ছে না। এটাতে কি হলো, ওর মা ভাবছে ওর মেয়ের মাথায় পুরোপুরি এই ভূত প্রেত ঢুকে গেছে, ও তাই এইসব করছে। ওর মা বলছে তুই ফোনে এইসব দেখা ইমিডিয়েট বন্ধ কর, তুই ভূতের সিনেমা দেখা বন্ধ। ও বলছে যে আমি লাস্ট ভূতের সিনেমা দেখেছি 2 সপ্তাহ আগে, তোমরা যে কথাগুলো বলছো আমি তো মানে হরর পডকাস্ট বলো বা এইসব তো আমি সেরকমভাবে দেখছিই না, বাট আমি যদি সিনেমাও দেখে থাকি আমি 2 সপ্তাহ আগে দেখেছি। তো আমি তো সারাদিনে কত কিছু করছি, তাহলে সেগুলো কেন আমার মাথায় ঘুরছে না, বা আমি কেন সেইগুলো নিয়ে শুনতে পাচ্ছি না, ঠিক আছে? তো সেদিনকে ওকে লিটারালি জোর করে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। পরের দিন থেকে ফিসফিসানির আওয়াজ বন্ধ হয়ে যায়, আবার শুরু হয় বাচ্চার কান্নার আওয়াজ। এবার বাচ্চা তারস্বরে কাঁদছে, বুঝতে পারলে? মানে ও চিৎকার করে কাঁদছে লিটারেলি। ও আর ঘুমোতে পারছে না, ওই আওয়াজে ও আর ঘুমোতে পারছে না। ঠিক 10 থেকে 15 মিনিট, রাত্রি 2:35 থেকে 2:45-50 অবধি এই কান্নার আওয়াজ চলছে। এবার সমস্যাটা কি হচ্ছে, কান্নার আওয়াজটা তো চলছে ধরো 10 থেকে 15 মিনিট, বাট ওর মাথায় না জিনিসটা যে হিট করছে ওটা অনেকক্ষণ ধরে চলছে। মানে ও ভাবছে, মানে কান্নার আওয়াজ থেমে গেলেও ও ভাবছে তখনও কেউ কেঁদে যাচ্ছে, ও ঘুমোতে পারছে না। এরম 2-3 দিন চলার পর ও ওর পাড়াতে গিয়ে প্রত্যেকের বাড়িতে গিয়ে খুঁজেছে যে কার বাড়িতে বাচ্চা কাঁদছে, বুঝতে পারলে? তো কারোর বাড়ি থেকেও কিন্তু এরকম কোনো রিপোর্ট পায়নি যে কারোর বাড়িতে গিয়ে বাচ্চা কাঁদে, ওকে? এর পরের দিন যে ঘটনাটা ঘটে সেটা হলো, ও ভালো করে বিছানায় শুয়ে শুয়ে নোটিস করছে যে আওয়াজটা আসছে এক্স্যাক্ট কোন দিক থেকে, বুঝতে পারলে? ও নোটিস করে শুয়ে শুয়ে যে আওয়াজটা ওর ডান দিক থেকে আসছে। ও কী করে, বিছানা থেকে উঠে ওই ডান দিকে কানটা পেতে বোঝার চেষ্টা করে ডান দিকের কোন দিকটা থেকে। মানে ধরো তুমি বুঝতে পারছো যে তোমার ডান দিকে জানলা আছে, জানলার বাইরে থেকে আওয়াজটা আসছে, এবার তুমি গিয়ে দেখার চেষ্টা করছো যে জানলার বাইরে কোন বাড়ির দিক থেকে আসছে। তাহলে তাদেরকে বলবে যে এরকম বাচ্চাটাকে শান্ত রাখতে, রাতের বেলায় প্রত্যেক দিন খুব প্রবলেম হচ্ছে। ও দেখছে ও যখনই গেল, মানে কানটা নিয়ে যখনই ওই ডান দিকে গেল, হঠাৎ করে আওয়াজটা ঘুরে ওর বাঁ দিকে চলে এলো। অদ্ভুত না ব্যাপারটা? আমি না শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে এই জায়গাটা। মানে ও আমায় বলছে আমি পুরো স্পষ্ট বুঝতে পারলাম যে এই আওয়াজটা, মানে ওই কান্নার শব্দটা পুরোপুরি আসছে ডান দিক থেকে। যখনই আমি জানলার কাছে গিয়ে কানটা রাখি, আওয়াজটা ঘুরে চলে আসে আমার বাঁ দিকে। এবার বাঁ দিক থেকে আওয়াজটা যখন আসছে, ওর মধ্যে একটা জিনিস স্ট্রাইক করে যে ও তো জানলার ধারে দাঁড়িয়ে আছে, মানে বাঁ দিকে ওদের পুরো বাড়িটা। যদি অন্য কোনো বাড়ি থেকে হয় ও জিনিসটা, সেইটা তো তার পরে একটা জায়গা থেকে, মানে ওদের বাড়ির থেকে নৈহাটি ফৈহাটিতে তুমি খুব ভালো করে জানো যে গায়ে গায়ে আমাদের কলকাতার মতন এরকম গায়ে গায়ে পলিউটেড এরিয়াও নয়, আর গায়ে গায়ে অত ঘেঁষাঘেঁষি বাড়িও নেই। একটা বাড়ি থেকে একটা বাড়ির মধ্যে মিনিমাম 2 হাত ডিস্টেন্স থাকে, ঠিক আছে? তো ও দেখছে আওয়াজটা এদিকে ঘুরে গেল, কিন্তু আওয়াজের যে স্কেল, সেই স্কেল কিন্তু সেম রয়েছে। যদি জানলার বাইরে থেকে আওয়াজের স্কেলটা একই রকম থাকে, তাহলে সেটা যদি ঘুরে আমার বাঁ দিকে চলে আসে, তাহলে সেই স্কেলটা কখনো একরকম থাকতে পারে না, তাই না? আমি মেনেও নিলাম আমি ভুল করেছি, যে আমি ভেবেছি জানলার বাইরে থেকে আসছে। তারপরেও যদি এদিক থেকে আসে, তাহলে তো সেই আওয়াজটা আসতে গেলে ওই ফাঁকা জায়গা বা আমার বাড়ির দেওয়াল টপকে আসতে হবে, হচ্ছে না। ও গিয়ে বিছানায় শুয়ে পড়ে। এবার ওর ভয় লাগতে শুরু করে, ও সাথে সাথে কী করে, ওর বেস্ট ফ্রেন্ডকে কল করে।
অন্য একটা মেয়েকে। কারণ আগের দিন ওর ডাউট ছিল ওর মা তো শুনতে পায়নি আওয়াজটা, ঠিক আছে। ওর বেস্ট ফ্রেন্ডকে ফোন করে বলছে যে দেখ তো তুই এই আওয়াজটা শুনতে পাচ্ছিস কি না, এই কান্নার আওয়াজটা শুনতে পাচ্ছিস কি না। যখন ওর বেস্ট ফ্রেন্ড ফোনটা ধরে বলে যে দাঁড়া, আমি তো এখন কিছু বুঝতে পারছি না, আমি আমার সাইডটা মিউট করছি, বলে ওর যে বেস্ট ফ্রেন্ড ছিল সে মিউট করে। মিউট করার পর বলছে হ্যাঁ আমি শুনতে পেয়েছি। ওর বেস্ট ফ্রেন্ড শুনতে পেয়েছে আওয়াজটা। বলছে দেখ সোহিনী, তুই এক কাজ কর, তুই না ঠাকুরের নাম জপ করে শুয়ে পড়, ঠিক আছে, আমার ভয় লাগছে, তুই এরকম করিস না। ও যখনই বলেছে যে ঠাকুরের নাম জপ করে শুয়ে পড়, মেয়েটা একটু ভয় পেয়ে গেছে যে এরকম কেন বললো, এটা তো একটা সাধারণ বাচ্চার কান্নারই আওয়াজ। কিন্তু ওর ডাউটটা হয়েছিল যে আগের দিন ওর মা শুনতে পায়নি, বাট ও শুনতে পাচ্ছিল। এর পরের দিন থেকে আশ্চর্য রকমের ঘটনা ঘটতে শুরু করে। যখন যেই মুহূর্তে ওর বন্ধুকে আওয়াজটা শুনিয়েছে আর ওকে বলেছে ঠাকুরের নাম জপ করে শুয়ে পড়, ও ফোনের স্পিকারে হনুমান চালিসা চালিয়ে, তারপর হচ্ছে ওই বলো না মা কালীর যে গানগুলো হয় সেসব চালিয়ে ঘুমানোর চেষ্টা করছে, ঘুমিয়ে পড়েছে। পরের দিন থেকে ঘটে একটা অদ্ভুত একটা ঘটনা। এটা আমি তোমায় কী বলবো, যদি আজকে তোমার ঘরেও ঘটে বা আমার ঘরেও যদি এরকম ইনসিডেন্ট যদি হয়, কোথাও না কোথাও আমাদের পিলে চমকে যাবে, ঠিক আছে। ধরো তুমি ঘরে বসে আছো, তুমি ফোন ঘাঁটছো বা তুমি অন্য কোনো রকম কাজ করছো, তোমার মনে হচ্ছে তোমার খাটের তলায় বা তোমার বিছানার তলায় কেউ এদিক থেকে এদিকে আসছে, আবার ওদিক থেকে এদিকে আসছে, এরকম ক্রসে ঘোরাঘুরি করছে, বুঝতে পারছো। বিড়াল কুকুর হলে আর আলাদা ব্যাপার, বাট ছিল না। ওর বাড়িতে একটা পোষা কুকুর থাকে, তার আলাদা ঘর থাকে। আর অদ্ভুতভাবে আমি এটা বলতে ভুলে গেছি, ওই যেই বললাম না জুলাই মাসের কথাটা, সোহিনীর যে কুকুরটা ওর ঘরে ঢোকা বন্ধ করে দিয়েছিল, ঠিক আছে, সোহিনীর ঘরে ঢোকা বন্ধ করে দিয়েছিল। তো ন্যাচারালি ওর মাথায় এটা স্ট্রাইক করবে যে কুকুরটা তো ঘরে আসছে না, তাহলে খাটের তলায় কে ঘোরাঘুরি করছে। রাত হয়েছে, সেই রাত্রে কোনো কান্নার আওয়াজ নেই, কোনো ফিসফিসানির শব্দও নেই। দেখবে মেঝেতে যদি কেউ আঁচড় কাটে একটা স্ক্র্যাচের আওয়াজ হয়। ও শুনতে পাচ্ছে যে ওর মেঝেতে কন্টিনিউয়াসলি কেউ আঁচড় কেটে যাচ্ছে। ও আর ভয়তে না ওই মাথা নিচু করে দেখতে যায়নি। ও চাদর পুরো চাপা দিয়ে একদম সেই গুটিসুটি মেরে শুয়ে পড়েছে। আবার সেই ভগবানের গান টান চালিয়েছে। এইগুলো না স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা দিন একটা একটা করে আলাদা আলাদা ঘটনা ঘটতে থাকছে ওর সাথে। ধরো এই যে যেমন প্রথম দিন তোমার কান্নার আওয়াজ পেলো, তারপরের দিনও ফিসফিসানির শব্দ পেলো, তারপরের দিন আবার কান্নার আওয়াজ পেলো, এখনও পাচ্ছে আঁচড় কাটার আওয়াজ। তার আগে তোমার ফিল করলো যে ওর বিছানার তলা দিয়ে কেউ ঘোরাঘুরি করছে। পরের দিন ওর মাকে বলেছে, এই ঘটনাগুলো টানা 13-14 দিন ধরে কিন্তু ঘটছে ওর সাথে। এবার ওর মাকে বলেছে, ওর মাকে বলার পর ওর মা বলছে যে তোর এগুলো সব মনের ভুল, তুই এসব দেখা বন্ধ কর। এটা না দেখবে আমরা যদি প্রথমেই জিনিসটা অ্যাকসেপ্ট করে নিয়ে কোনো কিছু স্টেপ নিই, তাহলে হয়তো জিনিসগুলো এতটা বাড়ে না। কিন্তু মানুষ না প্রথমেই ডিনায়ালে চলে যায়, ঠিক আছে। আর এই ডিনায়ালটাই কিন্তু তার লাইফের বিপদ ডেকে আনে। তোর মা ব্যাপারটা মানতে চায়নি। এবার কী করবে, ও কিন্তু ওর ওই বান্ধবীটাকে বলেছিল যে ওই আওয়াজটা শুনতে পেয়েছিল। তো যাই হোক, পরের দিন রাত্রেবেলায় ও শুয়ে আছে, সেদিনকে কোনো সমস্যা হয়নি, ঘুমিয়ে পড়েছিল মেয়েটা তাড়াতাড়ি, ওই 1-1:30টার মধ্যে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে ও শুনতে পায় যে ধরো ওদের ঘরটা কীরকম, নিচের তলায় ওদের একটা ঘর আছে গ্রাউন্ড ফ্লোরে, ওপরের যে ফ্লোরটা একদিকে ওর ঘর, মাঝখানে তোমার অনেকটা যাওয়ার রাস্তা, ঠিক আছে, গিয়ে ব্যালকানি রয়েছে, আবার এইদিকে ওর বাবা মায়ের ঘর, ঠিক আছে। তো মেয়েটা শুয়ে রয়েছে, হঠাৎ করে ও শুনতে পাচ্ছে ওদের ফ্লোরে ধূপ 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 করে কেউ হাঁটছে। ও এবার যে গিয়ে জিজ্ঞেস করবে, ও ভাবছে ওর বাবা উঠতে পারে বা ওর মা উঠতে পারে, কিন্তু এরকম রিদিমে হাঁটছে যে ধূপ 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 এরকম একটা আওয়াজ হচ্ছে, ঠিক আছে। ও আর কিছু বলেনি, একটা টাইমের পর গিয়ে এই আওয়াজটা থেমে যায়। ঘটনাগুলো ঘটতো না, পুরো কন্টিনিউয়াসলি হতো না, কিছুক্ষণ হয়ে বন্ধ হয়ে যেত, ঠিক আছে। কেউ একজন তার থাকার বা তার এক্সিস্টেন্সটাকে ওকে ফিল করিয়ে দিয়ে চলে যেত, এরকম হতো জিনিসটা, বুঝতে পেরেছ। পরের দিন সকালে ও ভেবেছে ওর মাকে গিয়ে জিজ্ঞেস করবে যে বাবা কি উঠেছিল বা তোমরা কি কেউ উঠেছিলে। ও জিজ্ঞেস করতে যাবে, ওর মা ওকে জিজ্ঞেস করছে রাতের বেলা ওরমভাবে হাঁটছিলি কেন রে। বলছে মা আমি হাঁটিনি, আর আমি এই কথাটাই তোমায় জিজ্ঞেস করতে আসছিলাম যে তোমরা কি কেউ উঠেছিলে। তখন ওর মায়ের ডাউট হয়েছে,
বলছে তুই সত্যি বলছিস তুই হাঁটিসনি, মানে তুই উঠিসনি কাল রাতে? বলছে না, এই আওয়াজটা আমিও পেয়েছিলাম। গেল, বললো ঠিক আছে, বাড়িতে একটু গঙ্গা জল ছেটাতে হবে, একটু ধুনো ফুনো জ্বালাতে হবে। করেছে, গঙ্গা জল টল ছিটিয়েছে, ধুনো টুনো জ্বালিয়েছে, ভেবেছে হয়তো হ্যাঁ এরকম তো আসতেই পারে নেগেটিভ এনার্জি বা কোনো কিছু, ধরো এরকম দেখবে অনেক সময় অনেকের বাড়িতেই কিছু দিনের জন্য এই সমস্ত প্রবলেমগুলো হয়। আবার ঘরে যদি স্পিরিচুয়াল প্র্যাকটিস কেউ করে, ধরো ধুনো জ্বালানো বা লোবান জ্বালানো, এসব করলে জিনিসগুলো ঠিক হয়ে যায়। ওর মা সেগুলো করেছে। করার পর ততদিনে কিন্তু দুর্গাপুজো চলে এসছে, ঠিক আছে? মানে তোমার এইগুলো প্রায় মানে রেগুলার বেসিসে চলতে চলতে প্রথম যে 13-14 দিন ওর মা ডিনাই করেছিল, তারপর কন্টিনিউয়াসলি এরকম ঘটনাগুলো ঘটছে। ওর এক প্রকার হ্যাবিট হয়ে যায় জিনিসগুলো, যে কখনো বাচ্চা কাঁদছে, কখনো ফিস ফিস করছে, কখনো এরকম স্ক্র্যাচের আওয়াজ আসছে, যেগুলো সাইমালটেনিয়াসলি কিন্তু ঘটতে থাকে। ওকে, এই করতে করতে দুর্গাপুজোর টাইমটা চলে আসে। শপিং করতে গেছিলো, দুর্গাপুজো শপিং করতে গেছিলো বন্ধুদের সাথে। ভীষণ বৃষ্টি হয়েছে সেই দিন। তো নৈহাটিতে মানে রাস্তায় জল টল জমে গেছে। এবার ও যখন বাড়ি ফিরছে, একটা মানে মেন রোড থেকে বাড়ি ফেরার পথে একটা জায়গা আসে যেখানে তোমার হচ্ছে মানে রাস্তার ধারে ফুটপাত, আশেপাশে আর সেরকম কোনো কিছু নেই। আর সেদিনকে যেহেতু বৃষ্টি পড়ছিল, তাই লোকালিটি একটু মানে থমথমে পরিবেশই ছিল। ও আস্তে আস্তে ফিল করে যে কেউ ওর পেছন পেছন ছপাত 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 আওয়াজ করতে করতে আসছে, ঠিক আছে? ছপাত ছপাত করে আওয়াজটা কী করে হচ্ছে, যেহেতু রাস্তায় জল জমে রয়েছে, এবার ও হাঁটছে ফুটপাত থেকে, ও আওয়াজটা শুনতে পাচ্ছে। দেখবে তুমি জলের মধ্যে দিয়ে যদি কেউ হাঁটে একটা আওয়াজ তো হয়। ও দেখছে ওই মানে ওর পেছন থেকে ওরকম একটা আওয়াজ আসছে। ও সাথে সাথে পেছন ঘুরেছে, দেখছে ওর পেছনে কেউ নেই। কিন্তু আশ্চর্যকর ঘটনা, ও দেখছে যে জলের মধ্যে কেউ একটা জাম্প করতে 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 ওর দিকে এগিয়ে আসছে। ভাই মানে সিরিয়াসলি, মানে তুমি বুঝতে পারছো, মানে ধরো কেউ জলে পা ফেললে যে জলের যে রিয়াকশানটা হয়, ও দেখছে জলের মধ্যে কেউ নেই, মানে নো ওয়ান ইজ দেয়ার, কেউ নেই, কিন্তু জলের মধ্যে ওই স্টেপসগুলোও দেখতে পাচ্ছে। আর জলটা ওই ছপাত 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 করে পুরো আওয়াজ হতে হতে ওদিকে। তো খিচে মিচে দৌড় লাগিয়ে ওর বাড়িতে গিয়ে পৌঁছেছে। ওর মা যখন ওকে জিজ্ঞেস করছে তুই এরকমভাবে হাঁপাচ্ছিস কেন, বলছে মা আমি যখন ফিরছিলাম আমার মনে হলো কেউ আমার পেছন পেছন আসছে, আমি জলে তার পা ফেলার শব্দ স্পষ্ট পেয়েছি, কিন্তু যখন আমি পেছন ঘুরি আমি কাউকে দেখতে পাইনি, কিন্তু আমি দেখলাম জলের মধ্যে থেকে কেউ একজন ঠিক আমাকে ফলো করে করে আমার পেছনে আসছে। আমি জানি না আমার সাথে কি হচ্ছে, তুমি প্লিজ কাউকে দেখাও। বলছে বাড়িতে তো পুজো দিলাম, এখন তো সেরকম কিছু হচ্ছে না। বলছে দেখো এতদিন বাড়িতে আমার সাথে এরকম সমস্যাগুলো হচ্ছিল, বাইরে কোনো প্রবলেম হয়নি, আমি বাইরে অফিসে যাচ্ছি, রেগুলার বেসিসে আমি কাজে যাচ্ছি, বাড়িতে ফিরছি, কখনো কোনো সমস্যা হয়নি, কিন্তু আজকে বাইরে এরকমভাবে আমার পেছনে কেউ একজন ফলো করছে আমার মনে হলো, ঠিক আছে তুমি একটু দেখো। ওর মা পাত্তাই দেয়নি ব্যাপারটা, ওর বাবাও শুনেছে বাট কেউ পাত্তা দেয়নি খুব একটা। দুর্গাপুজো চলে আসে, ঠিক আছে? তো ও না একটু আপসেট ছিল, মানে এই ঘটনাগুলো পরপর ঘটতে ঘটতে মেয়েটা কোথাও না কোথাও একটু অ্যাংজাইটিতে ভুগতো, যে এই বুঝি আমার সাথে এই হলো, এই বুঝি আমার সাথে ওই হলো। এই না অ্যাংজাইটি আর মানে হতে 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 একটু ডিপ্রেশনে চলে গেছিলো। মানে 5 জনের মধ্যে থেকেও ও কোথাও না কোথাও ফিল করতে যে ও একাই রয়েছে, মানে ও কারোর সাথে ইন্টারাক্ট করতে পারতো না, ঠিক আছে? দুর্গাপুজো এসছে, পঞ্চমীর দিন বন্ধুর বাড়ির ছাদে আসর বসেছে, সবাই মিলে গল্প গুজব আড্ডা ফাড্ডা মারছে, মারতে মারতে সবাই দেখছে যে ও আলাদা বসে আছে। তো ওকে জিজ্ঞেস করেছে কী রে তুই এরকম হয়ে যাচ্ছিস কেন, মানে আগে তুই এত চঞ্চল ছিলিস বা এত অ্যাক্টিভ ছিলিস, সবার সাথে আড্ডা মারতিস, গল্প করতিস, এখন তুই এরকম চুপচাপ হয়ে আছিস কেন? ও বলতে যাবে, মানে ওর অনেকক্ষণ ধরে ভাবার পর ও এটা ভেবেছে যে আজকে বন্ধুদের সাথে সব কিছু শেয়ার করবো যখন এখানে সবাই রয়েছে। ও বলতে যাবে, ওর একটা বন্ধু ওকে বলে সোহিনী তোর পায়ে ওটা কি? দেখছে দুটো পায়ে থাই থেকে প্যান্টটা, সাদা রঙের প্যান্ট পরেছিল, পুরো প্যান্টটা রক্তে ভিজে গেছে। আচ্ছা, পুরো প্যান্টটাও রক্তে ভিজে গেছে, পুরো লাল হয়ে গেছে। ও যখন ঘুরে দেখেছে বলছে হ্যাঁ, মানে ও তো আনএক্সপেক্টেড, হঠাৎ করে দেখছে পুরো পা রক্তে ভিজে গেছে। মানে কি, ও যে ঘটনাটা যে বলতে যাবে ও কিন্তু বলতে পারছে না, ঠিক আছে? যাই হোক প্যান্ট পুরো ভিজে গেছে। ওকে নিয়ে সাথে সাথে ওর যে বান্ধবীরা ছিল তারা নিয়ে গিয়ে ওয়াশরুম যায়। এবার মেয়েরা তো মেয়েদের জামা কাপড় মানে যাই হোক ওরা আনড্রেস করেছে ওকে,
করে যখন ওর কি পুরো মুছেছে, ঠিক আছে, যেহেতু বন্ধুর বাড়িতেই ছিল তো তুলো ফুলো ছিল, যখন মুছেছে দেখছি ওর পায়ে কোথাও কোনো কাটার চিহ্ন নেই, যে রক্তটা বেরোবে কোথা থেকে, কিন্তু প্যান রক্তে ভিজে গেছে। তারপর না ঘটনাটা বলে, দেখ আমার সাথে এরম এরম ঘটনা ঘটছে, আজকে তোদেরকে বলতে গেলাম আজকে আমার সাথে এরকম হলো জিনিসটা, ঠিক আছে। মানে না সব বন্ধুরা লিটারেলি শকড হয়ে যায় জিনিসটা দেখে। তো ওর একটা যে বান্ধবী, মানে ও রুমালটা নিয়ে ওর পা ফা ভালো করে মুছে টুছে দেয়, মানে ও এতটাই আপসেট, ঠিক আছে। দেন ভোরবেলায় যখন ওই আজান ফাজান হয়, আজানের শব্দ টব্দ এসছে, ঠিক আছে, তো দেন মানে ওরা বলছিল যে এত রাতের বেলায় আমরা আর বেরোবো না, কারণ ওর কাছে ওরা পুরো ঘটনাটা শুনেছে, তো এত রাত্রে আর বেরোবো না, সবাই একটু হালকা ভয়ও পেয়েছে। তো ভোরবেলায় যখন আজান ফাজান হবে 4টের পর, তারপর আমরা বেরোবো, ভয়টা কম লাগবে, এরকম একটা ব্যাপার। তো ভোরবেলা ওরা বেরিয়ে মানে ওরা ছিল সোদপুরে, ঠিক আছে, যে বন্ধুর বাড়িটা সোদপুরে, মানে ওর বাড়ির ছাদে বসে ওরা আড্ডা মারতে গেছিলো। তো সোদপুরে তোমার হচ্ছে ওখান থেকে ফেরার সময় ওকে সোহিনীকে বাড়ি পৌঁছে দিয়েছে নৈহাটিতে। ঘটনাটা ঘটেছে যেই বন্ধুটা রুমাল দিয়ে ওর পাটা মুছেছিল, ও অটো করে বাড়ি ফিরছিল। ও যখন অটো থেকে নামতে গেছে, ও দেখছে একটা অদ্ভুত রকমের বিচ্ছিরি, মানে আমি কি বলবো, একটা মানে বিতিকিচ্ছিরি টাইপের দেখতে একটা অদ্ভুত বয়স্ক মহিলা, মানে হয়তো তার চামড়া ঝুলে যাচ্ছে, মানে ভীষণ ভয়ানক দেখতে সেই মহিলাটাকে। সে ওর দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। ও অটো থেকে নামার সময় এই জিনিসটা দেখেছে। এটা ওর বান্ধবী? হ্যাঁ, বান্ধবীটা দেখেছে, এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। ওরা ব্যাপারটা তো পাত্তা ভেবেছে রাস্তার ধারে কোনো গরিব ভিকিরি টিকিরি আছে, তাই ভেবেছে। এবার ও যত এগোচ্ছে, মানে অটো থেকে নেমে যখন এগোচ্ছে, ও কন্টিনিউয়াসলি ওই মহিলাটাকে দেখতে পাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, কন্টিনিউয়াসলি ওই মহিলাটাকে দেখতে পাচ্ছি। আমি না এই ঘটনাটা শোনার সময় এই পার্টটুকু, মানে আমি সেটাই বলছি যেটা আমি শুনেছি, তো এই পার্টটুকু আমি কানেক্ট করতে পারিনি সোহিনীর পুরো ঘটনাটার সাথে। এই মানে ঘটনার এই অংশটুকু আমি কানেক্ট করতে পারিনি, যে ওর বান্ধবীটা কেন দেখলো। বলছে কিছুক্ষণ যাওয়ার পর ও এটা ফিল করলো যে, ধরো একটা কথা বলছি, আজকে আমি তুমি ও এখানে রয়েছি, ওর এক্সিস্টেন্সটা তো কোনো না কোনোভাবে আমাদের কাছে ম্যাটার করছে, যে ও আছে, এই যে আমি ইন্ডিকেট করছি ওকে, ওর এক্সিস্টেন্সটা তো ম্যাটার করছে। ধরো তুমি দাঁড়িয়ে আছো বা তোমার পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, সেই মানুষটার এক্সিস্টেন্সটা তো তোমার কাছে কোনো না কোনোভাবে ম্যাটার করছে, তার অস্তিত্বটাকে তো তুমি বুঝতে পারছো। সেই মেয়েটা ফিল করে যে ওই যে বয়স্ক মহিলাটাকে, ওই ভয়ঙ্কর দেখতে বয়স্ক মহিলাটাকে যে ও দেখতে পাচ্ছে, ও বাদে তাকে অন্য আর কেউ দেখতে পাচ্ছে না। মানে তার যে অস্তিত্বটা রাস্তায় চলাফেরা করা অত মানুষের কাছে কোনো রকমভাবে ম্যাটারই করছে না, বুঝতে পারলে। ও বাড়ি চলে আসে, ওর সাথে আর কিছু ঘটেনি, ও জাস্ট এটা দেখতে পায়। ও গিয়ে রুমালটা ধুয়ে টুয়ে রেখে দেয়। এরপর ষষ্ঠীর দিন ও আর বেরোয়নি, সোহিনী কোথাও বেরোয়নি। ঘটনাটা ঘটে হচ্ছে সপ্তমীতে, মানে ষষ্ঠীর রাত থেকে ওর এতটাই জ্বর আসে মেয়েটার, যে ও আর কোথাও যাওয়ার মতন সিচুয়েশানে ছিল না। সপ্তমীর দিন ও হঠাৎ করেই, মানে ওর মা বাড়িতে পুজো দিচ্ছিল, ঠিক আছে, ওর মা বাড়িতে এখন পুজো দিচ্ছে বা ও পুজো দিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে, ও বলে যে ঘরের কেউ পুজো দিতে যাবে না, আর ঘরে কোনো রকম পুজো আচ্ছা করা যাবে না। মানে অদ্ভুত রকমভাবে একটা দিনের ডিফারেন্সে একটা মেয়ে হঠাৎ করেই বলছে বাড়িতে পুজো দেওয়া যাবে না। তো এটা নিয়ে তুমি যদি আজকে তোমার বাড়িতে বলো, তো ডেফিনেটলি তোমার মা অপোজ করবে, তোমার উপর চিৎকার করবে, ঠিক আছে। ওর মায়ের ক্ষেত্রেও সেটাই হয়েছে। ওয়াশরুম থেকে ব্লেড এনে ওর মায়ের হাতটা ধরে ওর মায়ের হাত কেটে দিয়েছে। আচ্ছা, মানে এটা দেখে না ওর মা আর ওর বাবা জাস্ট থমকে গেছে, যে এটা কী করলো। বলছে যেই হাতে পুজো দিবি সেই হাত কেটে দেবো, বুঝলে, যেই হাত দিয়ে পুজো দিবি সেই হাত কেটে দেবো। অদ্ভুত, মানে যখন ও আমায় বলছে, মানে ও তো ন্যারেট করছিল আমার কাছে ঘটনাটা, আমি পুরো শুনছিলাম, মানে অদ্ভুত। মানে এরকম জিনিস যদি আজকে তোমার চোখের সামনে ঘটে, কতটা, সবথেকে বড় কথা, ভয়ের থেকে বেশি খারাপ লাগবে যে এই মানুষটাকে তুমি এতটা ভালোবাসো, ঠিক আছে, যে তোমার এতটা কাছের মানুষ, মানে তোমার নিজের ছেলে মেয়ে, তাকে তুমি এরকমভাবে দেখছো যে তুই তুকারি করছে, সে ব্লেড দিয়ে মার্ডার করতে যাচ্ছে, মানে এরকম একটা ব্যাপার। এরপর যে ঘটনাটা ঘটে সেটা ভয়ানক বলবো কিনা আমি জানি না। মানে ওর বাবা মা দেখে ও মাটিতে শুয়ে পড়ার পর ব্যাঙের মতন হয়ে যায়। ব্যাঙ দেখেছো তো? ব্যাঙের মতন হয়ে বসে
হামাগুড়ি দিতে দিতে যায়, ওর মায়ের যে রক্তটা মাটিতে পড়েছিল সেগুলোকে চেটে 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 খাচ্ছে। আচ্ছা, মানে এতটা ক্রিপি একটা দৃশ্য নিজের চোখের সামনে দেখছে যে ওর মায়ের, মানে ওর মায়ের যে হাতটা কেটেছে, মানে ধরে নাও তুমি একটা আঙুল পুরো ফালা ফালা করে দিয়েছে, সেই যে রক্তটা মাটিতে পড়েছে, বুঝতেই পারছো ফিনকি দিয়ে বেরোনো রক্ত, সেইটাও চেটে চেটে খাচ্ছে। আর এই রক্তগুলো নিয়ে এরকমভাবে নিজের গায়ে মাখছে, চাটছে, মানে অদ্ভুত, মানে ভয়ানক দৃশ্য সেটা। ঠিক আছে, খানিকক্ষণ ধরে রক্ত ফক্ত খাওয়ার পর ও সেন্সলেস হয়ে যায়। ঠিক আছে, এবার ওর বাবা মাও চোখে মুখে জল টল দেয়, দিয়ে তোমার হচ্ছে ও জ্ঞান ফেরে। যখন ওর জ্ঞান ফিরেছে বলছে তোমরা এরকম করছো কেন আমার সাথে, মানে পুরো চেঞ্জ, পুরো পার্সোনালিটি চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এবার ওর বাড়ির মানে ওর মা ওর বাবা ওদের গুরুদেবকে ফোন করেছে, করে পুরো কেস বলেছে, বিগত 2 মাস আগে থেকে যা যা ঘটনা ঘটেছে সব কিছু। মেয়েটার তখন ধুম জ্বর, ও বিছানায় শুয়ে রয়েছে, ন্যাচারাল হয়ে গেছে, মানে অন্য কোনো রকম অভিব্যক্তি তার মধ্যে আর নেই, ন্যাচারাল হয়ে গেছে। তারপর ওর যে গুরুদেব কিছু একটা জিনিস হয়তো বলেছিল যে ওইটাকে পুড়িয়ে, হ্যাঁ মানে তোমার লবঙ্গ, ঘি আর কর্পূর পুড়িয়ে ওর চারপাশে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে বলেছিল, আর ঘরে কর্পূর জ্বালাতে বলেছিল আলাদা করে, এতে নাকি নেগেটিভ এনার্জি কেটে যায়, এটা আমিও শুনেছি। যাই হোক, তো ওইসব জ্বালাতে বলেছিল। সেটা মানে যেই ছিল বা যার এক্সিস্টেন্সই মেয়েটা ফিল করছিল বা যার অস্তিত্বই সে বুঝতে পারছিল, তার খুব একটা পছন্দ হয়নি, জানো তো। তো সেই সপ্তমীর দিন রাতের বেলায় মেয়েটা ঠিক হয়ে যায়, ওর বন্ধুবান্ধবরা ওকে বাড়িতে ডাকতে আসে। তো ওর বন্ধুদেরকে ওর মা বাবা সবটা জানায়, বলে আজকের দিনটা ওকে ছেড়ে দে, ওকে বাইরে বার করিস না, এরম এরম ঘটনা ঘটেছে। ওর বাবা মাও যথেষ্ট টেন্স ছিল যে মেয়ে বাইরে বেরোলে কী না কী ঘটে যাবে। অষ্টমীর দিন অঞ্জলি দিতে যায় মেয়েটা, তার বন্ধুবান্ধবের সাথেই যায়। গিয়ে হয় না, দেখবে পাড়ার দুর্গাপুজোর মণ্ডপে তোমার হচ্ছে যদি কেউ ঘুরতে টুরতে যায় বা মণ্ডপে গিয়ে চেয়ার পেতে বসে টসে, তো ওখানে অঞ্জলি দেওয়ার পর ওরা ডিসাইড করে যে ওরা একটা রেস্টুরেন্টে খেতে যাবে। এরকম নিরামিষ রেস্টুরেন্ট, যেহেতু সেদিনকে তোমার হচ্ছে অঞ্জলি দিয়েছে, আমিষ তো খেতে পারবে না, তো রেস্টুরেন্টে খেতে যাবে। খেতে গেছে, হঠাৎ করে মেয়েটার ফোনে একটা ফোন এসছে। ফোনটা যখন ও রিসিভ করেছে, দেখছে ওর মা ফোন করেছিল। ঠিক আছে, ফোনটা রিসিভ করেছে, ও শুনতে পেলো ফোনের ওপার থেকে ওর মা মানে অবিশ্বাস্যভাবে কাঁদছে, মানে বিভৎসভাবে কাঁদছে, আর বলছে তুই যেখানেই আছিস এক্ষুনি বাড়ি আয়। ও তাড়াহুড়ো করে গেছে। ঠিক আছে, তাড়াহুড়ো করে গেছে, গিয়ে দেখছে ওর বাবাও চলে এসছে, মানে ও পৌঁছানোর 10-15 মিনিট আগেই হয়তো ওর বাবা এসছে, 5-10 মিনিট আগে। তো ও জিজ্ঞেস করছে যে কী হয়েছে। ওর মা বলছে তোকে আমি কতবার ফোন করেছি। বলছে মানে, যে তুমি আমাকে একবার ফোন করেছো, তোমার একটা ফোনেই আমি একবারে ফোন ধরে নিয়েছি, কতবার ফোন করেছো মানে কি বলতে চাইছো। বলছে ওর মা যখন ফোনটা খুলে দেখাচ্ছে, বলছে 20 বার ফোন ওর মা ট্রাই করার পর, আর বলছে পুরো রিং হয়েছে, 20 বার ফোনটা পুরো ট্রাই করার পর 21 বারের বেলায় ওর ফোনও রিসিভ করেছে। সেম ঘটেছে ওর বাবার সাথে, ওর বাবাকেও বলছে অনেকবার ফোন করেছে, ওর বাবাও ফোন তোলেনি, আশেপাশের প্রতিবেশীদেরকেও ফোন করেছে, বাট কেউ ফোন তোলেনি, লাস্টে ওর মেয়েই ফোনটা তুলেছে। ঠিক আছে, তো ও যখন ওর বাড়ি মানে ওর বাড়িতে গিয়ে পৌঁছায়, গিয়ে দেখে ওর বাবাও চলে এসছে। এবার ওর মাকে জিজ্ঞেস করে যে তুমি এরকম তাড়াহুড়ো করে আমাদেরকে ডাকলে কেন, আর তুমি এরকম হাঁপাচ্ছ কিসের জন্য। বলছে আমি হয়তো আর বেঁচে থাকতাম না আজকে। বলছে মানে, বলছে আমি ঘরে শুয়েছিলাম, তুই বেরিয়ে গেলি, তোর বাবাও বেরিয়ে গেল, আমি ঘরে শুয়েছিলাম, তো হঠাৎ করেই দেখলাম জিমি, মানে ওদের যে কুকুরটা, ওদের একটা স্পিচ আছে যার কথা বললাম প্রথমেই, তো জিমি প্রচণ্ড ছটফট করতে করতে ঘরের বাইরে চলে গেল, গিয়ে ব্যালকনিতে গিয়ে নাকি কন্টিনিউয়াসলি চেল্লাচ্ছিল। তো ও যখন মানে ওর মা যখন ব্যালকনির দিকে তাকায়, ওর মা দেখতে পায় যে ব্যালকনি থেকে কেউ একটা উকি মেরে ওর মাকে দেখছে। ঠিক আছে, উকি মেরে ইন দ্য সেন্স, তুমি ধরো তুমি এখানে বসে আছো, তুমি দেখছো ওইখানে তোমার ব্যালকনি, আর ওখান থেকে কেউ একজন মানে হালকা যদি মুখটা বাড়িয়ে তোমার দিকে দেখে, তুমি হয়তো চিনতে পারছো না সে, এবার তুমি বুঝতে পারছো কেউ একটা দেখে সরে গেল না। তো ওর মা ওটা দেখে না খানিকক্ষণ মানে একটু থতমতো খেয়ে গেছে, গিয়ে একদৃষ্টি ওইদিকে তাকিয়েছিল। ওর মা আবার শুয়ে পড়েছে, শুয়ে যখন মাথাটা তুলেছে, দেখছে ওদের সিলিং থেকে একটা এরম ছায়া মূর্তি ওর মায়ের দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। অবাস্তব লাগছে না শুনতে? আমি জিজ্ঞেস করলাম যে এরকমটা হয়, বলছে আমার মাকে তুমি জিজ্ঞেস করো, আমার মা এই সেম জিনিসটা দেখেছে নিজের চোখে।
বলছে এবার যখন মা ওটা দেখে রীতিমতো চমকে উঠেছে, ছটফট করতে যাবে, আমার মা ফিল করছে, মানে ওর মা ফিল করছে যে ওর দুটো হাত আর দুটো পা পুরো অবশ হয়ে গেল। আর কীরকম একটা অদ্ভুত রকমভাবে বিছানার সাথে নাকি ওর মা মিলিয়ে যাচ্ছিল, মানে বিছানাতে পুরো মিশে যাচ্ছিলো, মানে কেউ যদি তোমাকে চেপে আটকে রাখে বিছানার সাথে তো পুরো ওরকম আটকে যাচ্ছিল। তো ওর মা যত বিছানায় মিশে যাচ্ছে তত ওই যে ছায়ামূর্তি বা অবয়ব যেটাই হোক না কেন, দেখো আমি বলতে পারছি না বা এক্সপ্লেন করতে পারছি না, কারণ আমি নিজের চোখে ওই জিনিসটা দেখিনি। যদি আমি দেখতাম তাহলে হয়তো তার রূপটাও বর্ণনা করতে পারতাম। তো সে নাকি আরও ওর মায়ের দিকে ঝুঁকে পড়ছে। দিয়ে একটা সময় এরম হয়েছিল যে ওর মায়ের ফেস আর সেই ছায়ামূর্তির ফেস নাকি খুব কাছাকাছি চলে এসেছিলো। ওর মা তখন চোখটা বন্ধ করে নেয়, করে ওদের গুরুদেবের যে গুরুমন্ত্র রয়েছে সেই মন্ত্র চ্যান্ট করতে শুরু করে। ঠিক আছে, নিজের মনের মধ্যে এই মন্ত্রটা চ্যান্ট করতে শুরু করে। সাথে সাথে দেখে ওর হাত পা পুরো ফ্রি হয়ে গেছে। যখনই হাত পা ফ্রি হয়ে গেছে দেখছে যে ওদের যে পোষা কুকুরটা সে ওর মায়ের শাড়ি মনে হচ্ছে কামড়ে টেনে ছিঁড়ে দেবে, মানে ওর মাকে টানতে 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 বাড়ির বাইরে নিয়ে চলে গেছে। রিয়া রুদ্রসায় চেল্লাচ্ছে। তারপর ওর মা ফোন করেছে ওদেরকে, ওরা কেউ ফোন ধরছিল না। 21 বারের বেলায় মেয়েটা ফোন তুলেছে। যখন এসে সব কিছু শোনে তখন মেয়েটা ওর বেস্ট ফ্রেন্ডকে ফোন করে, বলে তুই একটু আয়, আমি বাবা মা এরকম বাইরে দাঁড়িয়ে রয়েছে, আমি বুঝতে পারছি না। এবার ওই মেয়েটাও আসে। মেয়েটা এসে ওকে বলে যে তুই প্লিজ এবার কাউকে একটা দেখা, এরকমভাবে তো চলতে পারে না, এটা তো আজকে নতুন নয়, প্রায় 2-2.5 মাস ধরে চলছে এই ঘটনা। এবার বাড়ির লোকজনও দেখে নিয়েছে যে এরকম ঘটনা ঘটছে, তার মানে আর ডিনাই করার কোনো জায়গা নেই। তো কী হলো, ওরা ওদের গুরুদেবের সাথে কন্ট্যাক্ট করে। গুরুদেব সমস্তটা শোনে, শোনার পর বলে যে তারাপীঠের একজন সাধকের নাম্বার তোদেরকে দিচ্ছি, তোরা কথা বল, কথা বলে তোরা ওনার কাছ থেকে যান, কারণ আমি তো এইসব কাজ করি না, আমি মায়ের পুজো করি শুধুমাত্র। কিন্তু এই সমস্ত কাজ যদি তোদের মনে হয় যে কোনো এরকম অপশক্তি তোরা দেখতে পাচ্ছিস বা ফিল করতে পারছিস বা ভূত প্রেতজনিত কোনো কিছু থেকে থাকে যার অস্তিত্ব তোরা বুঝতে পারছিস, তার জন্য তোকে ওই সাধকের সাথে কথা বলতে হবে। সাধককে ফোন করে প্রথম থেকে শেষ, মানে আপ টু ওই অষ্টমীর দিন পর্যন্ত যা যা ঘটেছে সব কিছু শেয়ার করে ওরা। শেয়ার করার পর অনেকক্ষণ ধরে শুনে ওর মাকে, মেয়েটার মাকে বলে যে তুমি ফোনেই থাকো 10টা মিনিট, আমি বলছি। কিছুক্ষণ পরে আবার সেই সাধক বলে যে একাদশীর আগে তোদেরকে যে করেই হোক তারাপীঠে আসতেই হবে, একাদশী পড়ার আগে, তো না এলে আমি কিছু বলতে পারছি না। তো অষ্টমীতে দাঁড়িয়ে একাদশীর মধ্যে হঠাৎ করে তো তারাপীঠে যাওয়াটা সম্ভব নয়, তাই না? তার জন্য তো মোটামুটি 4-5 দিন বা 7টা দিন আগে থেকে প্ল্যান করতে হয়, ট্রেনের টিকিটের ব্যাপার আছে, এই আছে, যাই হোক ওরা গাড়ির অপশানটাই চুজ করে। তার আগে ওদেরকে বলে যে আমার একজন শিষ্য আছে যে কলকাতায় থাকে, তাকে আমি তোদের বাড়িতে পাঠাচ্ছি, সে গিয়ে তোকে যা বলার বলে দেবে। উনি আসেন, এসে ওদেরকে বলে, মানে যা দেখার দেখেছিল, দেখে টেকে বলেছিল যে তোমার বাড়ির পশ্চিম দিকে, আর এটা বলেছিল তার কারণ হচ্ছে ওরা মানে ওখান থেকে তো উনি যা ফিল করেছেন, সাধক ওদের সাথে কথা বলে যা ভাইব্রেশন পেয়েছেন, ওনার যে শিষ্য ছিল তাকে পাঠিয়েছিল, কারণ পুরো বাড়ির একটা দেখবে তুমি কোনো জায়গায় গেলে সেখানকার একটা এনার্জি চ্যানেলাইজ হয় তোমার শরীরের মধ্যে, ঠিক আছে? এমন কিছু জায়গা আছে তোমার গেলেই দেখবে দৌড় ভাল লাগছে না, ল্যাদ লাগছে, এরকম একটা কোনো জায়গায় গেলে তুমি অতিরিক্ত এক্সাইটেড ফিল করো, এনার্জেটিক ফিল করো, সে প্রত্যেকটা জায়গার ভাইব্রেশন অনুযায়ী হয়। তো ওর শিষ্যকে পাঠিয়েছিল ওখানে, সে এসেছিল, এসে পুরো বাড়ি ঘুরেছে, ঘোরার পর ওদেরকে বলেছিল যে তোমার বাড়ির পশ্চিম দিকে এমন কিছু জিনিস রাখা আছে যেটাকে খুঁজে বার করতেই হবে, আর সেটা তোমরাই বার করতে পারবে, আমরা হাত দিতে পারবো না, সেটা তোমাদেরকে মানে খুঁজে বার করতে হবে, খুঁজে বার করে ওইটাকে নিয়ে যেতে হবে তারাপীঠে। আচ্ছা, ঠিক আছে। ওরা গাড়ি ফাড়ি ঠিক করে, শেষ খোঁজার পর ওরা দেখতে পায় একটা লাল কাপড় ওদের বাড়ির পশ্চিম দিকের বাগানে, ঠিক আছে, পশ্চিম দিকের বাগানে গাছের গোড়ায় রাখা রয়েছে, ঠিক আছে।
এটা ওরা এতদিন কেউ খেয়াল করে না। ন্যাচারালি বাড়িতে বাগান থাকলে কেই বা অত ঢোকে, ঠিক আছে, মানে একদম কর্নারের, মানে দেখো তুমি যদি গাছে জলও দাও, ঠিক আছে, তুমি দেখবে এরকমভাবে তুমি পাইপ দিয়ে, বা তুমি তো প্রত্যেকটা গাছে গিয়ে গিয়ে জল দেবে না, ঠিক আছে, তুমি একটা ডিস্টেন্স থেকে তুমি পুরো বাগানে জল দিয়ে দিচ্ছ, বা ওপরের ব্যালকনি থেকে তুমি এরকমভাবে ওই কেটেল ধরে জল দিয়ে দিচ্ছ। তো ওরা পুরোটা যখন খুঁজেছে দেখছে পশ্চিম দিকের একদম কর্নারে একটা গাছের গোড়া একটা লাল পুটলি রাখা রয়েছে। ওরা আর ভয়তে ওটা খোলেনি, ওরা নিয়ে চলে এসছে। দশমীর দিন যেদিনকে ওরা বেরোয় তারাপীঠ যাবে বলে, মেয়েটার বিহেভিয়ার হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়। রান্নাঘর থেকে ছুরি নিয়েছে, ঠিক আছে, বলছে আজকে যদি আমাকে কেউ বাড়ি থেকে বের করো আমি এখানেই সুইসাইড করব। পুরো সুইসাইডাল টেন্ডেন্সি ওর মধ্যে চলে এসছে। বলছে আজকে এখান থেকে আমাকে বের করলে তোমরা কোথায় যাচ্ছ আমি সব জানি, আমাকে যদি এখান থেকে এক পাও বের করার চেষ্টা করেছো আমি এখানেই কিন্তু মরে যাব, আমি এখানেই আত্মহত্যা করব। সে তো ওর বাবা মা জোর জবরদস্তি, মানে ওর বাবা মা ছিল সেই সাধকের শিষ্য ছিল, ওরা সবাই মিলে জোর জবরদস্তি ওকে গাড়িতে বসায়, মানে হাতের মধ্যে ছুরি কিন্তু ও রেখে দিয়েছে, মানে যে কোনো মুহূর্তে নিজের ক্ষতি করবে। ওকে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে গাড়ির সিটের সাথে ওর হাত বাঁধা হয়, বেঁধে ওকে নিয়ে যাওয়া হয় তারাপীঠে। তারাপীঠে গিয়ে যখন ওরা সাধকের সামনে বসে, ওই পুটলিটা প্রথমে খোলেনি। সাধকের পরদেরকে যে কথাগুলো বলে ওরা না জাস্ট আকাশ থেকে পড়ে। ওরা কখনো এক্সপেক্ট করেনি যে এই ঘটনা, মানে ওদের একটা ছোট্ট ডিসিশন বা ওর মেয়ের একটা ছোট্ট ভুল ডিসিশন যে ওদের লাইফে কত বড় প্রবলেম নিয়ে এসেছিল। সাধক বলে, প্রথম প্রশ্ন, বাড়িতে কাদের ঢুকিয়েছিলি? বলছে মানে? বলছে তোর বাড়িতে তুই কাদেরকে ডেকে এনেছিলি? এবার ও তো বুঝতে পারছে না। যবে থেকে ঘটনাটা ঘটা শুরু হয়েছে তার ওই সার্কামস্টেন্সিয়াল মানে দিনগুলোতে ও তো কাউকে ডাকেনি বাড়িতে, বা কেউ আসেও নি, আর ওর কোনো সেরকম কোনো বন্ধুবান্ধব আসেনি। বলছে তুই যার সাথে প্রেম করতিস তার পরিবারকে কি ডেকেছিলি তুই? তখন ওদের মাথায় ক্র্যাক করেছে জিনিসটা, যে যখন ওর ব্রেকআপ করে তখন তোর পুরো পরিবারকে ডেকেছিল ছেলেটার, তখন ওর বাড়ির পশ্চিম দিকে ওরা ওই জিনিসটা ফেলে দিয়ে চলে গেছিলো আর পিশাচকে চালনা করেছিল। আর সব থেকে বড় কথা, ওই তারাপীঠের সাধক বলে যে যাকে তোর ওপর চালনা করা হয়েছে বা তোর পুরো পরিবারের ওপর চালনা করা হয়েছে তার কিন্তু উদ্দেশ্য তোকে মারা ছিল না, তাহলে তোকে পাগল বানিয়ে বাড়িতে আটকে রেখে দেওয়া ছিল তার প্রধান উদ্দেশ্য, যাতে তুই বাড়ির বাইরে বেরিয়ে কাজকর্ম না করতে পারিস কোনো কিছু, যেই কারণে তুই ওকে ছেড়ে এসেছিলি। এটা ছিল ওর প্রধান উদ্দেশ্য। আর যাকে চালনা করা হয়েছে সে জীবিতকালীন অবস্থায় একটা উন্মাদ ছিল, মানে পাগল ছিল, কোনো একটা হসপিটালের পেশেন্ট, মেন্টাল হসপিটালের পেশেন্ট, যে মারা যাওয়ার পর তার আত্মাকে বন্দী করে রেখেছিল এবং সেই আত্মাকে চালনা করা হয়েছিল। ন্যাচারালি এই সমস্ত এন্টিটি তো পিশাচে পরিণত হয়, যারা মানে যারা জীবনকালেও এরকম বদ্ধ উন্মাদ হয়, এরা কিন্তু নর্মাল প্রেতাত্মায় কনভার্ট হয় না, মানে এদের মৃত্যুর পর এরা নর্মাল প্রেতাত্মা হয় না, এরা পিশাচে পরিণত হয়। বলছে যাকে চালনা করা হয়েছে, এক তো মৃত্যুর আগে সে পাগল ছিল, মৃত্যুর পরে কিন্তু সে পিশাচজনি লাভ করেছে, তাকে তোর ওপর চালনা করা হয়েছে, তোর পুরো পরিবারের ওপর, যাতে তোরা পুরোপুরি বদ্ধ উন্মাদে পরিণত হোস। তো যখন ওই কাপড়টা খোলে, লাল কাপড়টা খোলে, দেখে যে ওর মধ্যে এরকম চুলের নুটি, মাথার চুল এরকম নুটি করে বান্ডিল করে রাখা রয়েছে, তার সাথে এইটুকুনি ছোট্ট একটা হাড়, সেটা মানুষের হাড় না বিড়ালের হাড় ওরা জানে না, তার সাথে কিছু দ্রব্য ছিল, হরিণের ছাল ছিল তার মধ্যে। তো সেই সব দিয়ে নাকি ওই কাজটা করা হয়েছিল। আর বলা হয়েছিল যে এ কিন্তু ইনস্ট্যান্ট তোকে ছেড়ে যাবে না, আমি প্রোটেকশান করে দিচ্ছি, 3 বছর টাইম লাগবে, 3টে বছর। আমি তোমাকে মেসেজ দেখাতে পারি, মেয়েটা যেদিন আমার সাথে পুরো ঘটনাটা শেয়ার করলো, তার পরের দিন থেকে মেয়েটা আমায় বেশ কয়েকবার বলেছে যে অরিত্র আমি রাতে ঘুমোতে পারছি না, আবার সেম জিনিস আমার সাথে হচ্ছে। এই কিলোগ্রাম, আচ্ছা। তারপর আমি খোঁজ নিয়েছিলাম, বাট কমে যায় জিনিসটা, যেহেতু ওর প্রোটেকশন করা আছে, বাট ও কখনো কাউকে বলতে পারতো না জিনিসটা, ঠিক আছে। তো ওকে এরমভাবে প্রোটেকশন দিয়ে রাখা রয়েছে, যেই কারণে মেয়েটার এখনো অবধি বিয়েও হয়নি, মানে যতদিন না পর্যন্ত ওইটা থেকে পুরোপুরি বেরোবে ততদিন পর্যন্ত বিয়ে করতে পারবে না। তো 2023 থেকে যেহেতু ঘটনাটা ঘটেছে, এখনো অবধি 1 বছর ওকে এই জিনিসটা সহ্য করতে হবে। তো এটা ছিল ঘটনাটা। মানে আমি ভীষণ অবাক হয়ে যাই একটা জিনিস ভেবে, যে দেখো আজকে একটা সম্পর্কে তোমার একটা ওপিনিয়ন থাকতে পারে, যার সাথে রয়েছো তার একটা ওপিনিয়ন থাকতে পারে,
হ্যাঁ অবশ্যই তুমি চেষ্টা করো যাতে সেই মানুষটা তোমাকে ছেড়ে না যায়, তুমি চেষ্টা করো, তার জন্য তোমার নিজের দিকের এফর্ট লাগাও, ঠিক আছে? তুমি জোর করে কোনোদিন তো কাউকে আটকে রাখতে পারবে না। তো এবার জোর করে যখন তুমি আটকে রাখতে পারছো না, জানবে একটা জিনিস মাথায় রাখবে, একটা মানুষ যখন কোনো একটা সম্পর্কের থেকে বলে না যে আমি এই সম্পর্কটা আর থাকতে পারছি না, তার মানে সে অনেকদিন আগে থেকেই সেই সম্পর্কটা থেকে চলে গেছে। যাকে তুমি ভালোবাসবে তুমি তার সাথে থাকার জন্য কিন্তু নিজের 200% এফর্ট দেবে। যখনই তুমি দেখছো যে সেই মানুষটা কোনো এফর্ট দিচ্ছে না, ইদার তার নিজস্ব কোনো প্রবলেম আছে অথবা তোমার কোনো অ্যাক্টিভিটিতে সে তোমার দিক থেকে পুরোপুরি বিমুখ হয়ে গেছে। তাই এটা তুমি ভেবো না যে আজকে সেই ছেলেটা বা আজকে সেই মেয়েটা তোমাকে বলছে যে আমি তোমার সাথে থাকতে পারছি না, মানে এটা তার আজকের ডিসিশন। সে কিন্তু অনেক দিন ধরে নিজে মুভ অন অলরেডি করে গিয়ে তারপর তোমাকে বলছে। তো যখনই কেউ বলছে যে পারছি না থাকতে, তাকে আর জোর করো না, ঠিক আছে? আর তাকে আটকাতে গিয়ে এইসব তন্ত্র সাধনা, এই আলটিমেট কী হলো? তুমি যদি তাকে আটকে রাখতে চাও তার মানে এটা প্রমাণ হয়ে গেল যে তুমি তাকে ভালোই বাসতে না কখনো, তাহলে ক্ষতিটা করতে, তাহলে তুমি ক্ষতি করার চেষ্টাটাই করতে না। আলটিমেট তুমি তাকে প্রতিশোধ নিতে গেলে, আর ভালোবাসায় প্রতিশোধ রিভেঞ্জ হয় না ভাই, ঠিক আছে? এটা আমি ভীষণভাবে মানি। তো রিকোয়েস্ট করতে পারতো বা তাকে তার স্বাধীনতাটা অন্তত, তো আর তুমি কেউ হও না কাউকে স্বাধীনতা দেওয়ার, প্রত্যেকের নিজের বাঁচার অধিকার আছে নিজের মতন করে। অবশ্যই দেখো সে কোনো ভুল পদক্ষেপ নিচ্ছে কিনা তার লাইফে, ভুল ডিসিশন নিচ্ছে কিনা যেটা তার লাইফে পরে প্রবলেম নিয়ে আসতে পারে, তো সেইটার থেকে তুমি তাকে আটকাতে পারো, তাকে বোঝাতে পারো। বোঝানোর অনেক রকম তরিকা হয়, অনেক রকম মানে পথ হয়, সেগুলো নিয়ে তার সাথে কথা বলে। আর কমিউনিকেশন ইজ দ্য কি, ঠিক আছে? মানে তোমায় কথা বলতে হবে। তুমি এইসব করলে তো একটা মানুষের জীবন নষ্টই করলে, তো সেখানে তো কোথাও ভালোবাসা ছিল না। দেখুন, আপনাদের বলতে চাই এই ঘটনায় ভালোবাসা ছিল না, কিন্তু আমরা আপনাদের খুবই ভালোবাসি। তাই ঋষভ আর কাফের গাঁয়ে আমরা যাচ্ছি আগামী 15ই মে, ফিরছি 19 তারিখ। 16, 17, 18 আমরা পাহাড়েই কাটাবো। আবারও বলছি, শুরুতেই বলেছিলাম, অরিত্রও যাচ্ছে, সাথে দেবদীপ্তাও আছে, আর আমার পুরো টিম আছে, অরিত্রর ফ্যামিলি আছে, দেবদীপ্তার ফ্যামিলি আছে, সবাই মিলে আমরা মজা করব। কারণ আমরা চাই আপনাদের ভালোবাসতে, আর আপনারাও আমাদের ভালোবাসুন। আশা করি এই ট্রিপটাতে গেলে যারা যাবে তাদের আমাদের প্রতি ভালোবাসাটা বেড়ে যাবে। এক্স্যাক্টলি আমরা চাই, সত্যি মানে আমরা চাই যে আমাদের, আমি চাই সত্যি কথা বলতে গেলে, ইনফ্যাক্ট তুমি বিশ্বাস করবে না, আমার ফ্যামিলি ভীষণভাবে এক্সাইটেড। তাই? হ্যাঁ, কারণ এতদিন না ওরা দেখেছে রাস্তাঘাটে যে মানুষ হঠাৎ করে এসছে বলছে, যেমন আমার বাবা মাকে বলেছে যে তোমার ছেলেকে না ইউটিউবে দেখেছি, ঠিক আছে, খুব ঘটনা বলে, এরকম ভৌতিক ব্যাপার নিয়ে আলোচনা করে। তো এরকম অনেক কিছু ঘটেছে, ধরো আমার সাথে রাস্তায় কেউ ছবি তুলতে চেয়েছে, সেলফি তুলতে চেয়েছে, তো বাড়িতে গিয়ে বলেছি। তো এবার তাদের সামনে আমার মা যেমন আমাকে বলছে সেদিনকে যে দেখবো তোরা তো ট্যুর করছিস, ঠিক আছে, দেখবো যে তুই এতজনের সামনে কি করে ঘটনা বলতে পারিস। এতদিন তো শুধুমাত্র একজনের সামনে আর ক্যামেরার সামনে তোর ভাইয়ের সামনে বলেছিস, আর লোকের ঘটনা তুই শুনেছিস, এবার দেখবো তুই কিভাবে এতজনের সামনে ঘটনা বলতে পারিস। মানে সবাই নিজের মতন করে এক্সাইটেড এই ব্যাপারটাতে। আর তার উপর আরও বেশি এক্সাইটেড কারণ পাহাড়, সন্ধ্যের পরেই অন্ধকার নেমে আসে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সব কিছু মিলিয়ে একটা জমজমাট পরিবেশ তো আসতে চলেছে, হতে চলেছে। ওর জন্যই বলছি তাড়াতাড়ি সিট বুকিং করুন। আমরা বেশি লোক নিয়ে যাচ্ছি না, একটা লিমিটেড লোক, আর অনেকগুলো বুকিং হয়ে গেছে, তোমাকে বলিনি হয়তো। আচ্ছা, হ্যাঁ, অনেকগুলো বুকিং হয়ে গেছে, তো ভালো ইনকোয়ারিও এসছে। খুব তাড়াতাড়ি আশা করছি আমাদের ফুল সিট বুক হয়ে যাবে। এই ভিডিও আস্তে আস্তে আমার মনে হয় যে ম্যাক্সিমাম সিটগুলোই বুক হয়ে যাবে, বাট তাও আমরা চেষ্টা করব যে আপনাদের, মানে যারা ইনকোয়ারি করছেন তাদের ঘুরে এলাম, তো কার্শিয়াং, দার্জিলিং ঘুরে এলাম, ওইটা দেখে আমি বুঝতে পেরেছি যে কালিম্পংটি কতটা সুন্দর জায়গা হতে পারে এই ইভেন্টটার জন্য। মানে ওই পাইন ফরেস্ট, পেছনে পাহাড়, মানে পাহাড়ের ওপরে পাইন গাছ, আর ঋষভটা না খুব সুন্দর জায়গা। মানে আমি কোনোদিনও যাইনি, আমি কয়েকটা ভিডিও ইমেজে দেখছিলাম, খুব সুন্দর জায়গা, মানে খুব ভালো লাগবে যারা যাবে তাদেরও। ইনফ্যাক্ট ওখানে আর একটা জিনিস আমি দেখলাম, মানে ওখানে সত্যি এরকম ঘটনা কিন্তু ঘটে। কারণ আমি যে হোমস্টেটায় ছিলাম, আমি অতিথি গৃহ বলে একটা হোমস্টেতে ছিলাম। আমি নামটা এই কারণেই নিচ্ছি কারণ আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট হোমস্টে, ঠিক আছে, কোনো পেড প্রমোশন নেই এখানে, বাট স্টিল আমি এতটাই খুশি হয়েছি ওখানে যাওয়ার পর। ওদের ব্যবহার সব থেকে ভালো লেগেছে কি জানো শান্তদীপ, এত জায়গা ঘুরেছি, যেহেতু পাহাড় প্রথমবার গেলাম, তো পাহাড়ের মানুষের ব্যবহার না অসাধারণ হয়, ঠিক আছে। ওখানকার মানুষজন এত ভালো হয়, ওরা এত হাম্বল হয়, ঠিক আছে, মানে তোমাকে এতটা নিজের করে নিতে পারে না, মানে এটা পাহাড়ের মানুষদের না দেখলে আমি বুঝতে পারতাম না। তো ওখানে দেখলাম, মানে ওখানেও এরকম ঘটনা ঘটে,
মানে ওরা চিনতে পেরেছিল, হোমস্টের লোকজনরা আমায় চিনতে পেরেছিল। তো এসে বলছিল যে এখানে একটা চুড়েলের এরম ব্যাপার রয়েছে, যে গাড়ি চালাতে চালাতে ড্রাইভার নিজের চোখের সামনেই দেখেছিল। মানে হঠাৎ করে দেখলো সামনে দাঁড়িয়ে আছে, ঘুরে যখন আবার ওপরে টানটাই উঠছে দেখছি আবার সে দাঁড়িয়ে আছে সামনে। একটা অদ্ভুত ঘটনা, এটা আমি তোমায় পরে একদিন শেয়ার করব। এটা আমায় ওই হোমস্টের কেয়ারটেকারই বলেছে এই ঘটনাটা। তো মানে শুনতে মানে আমি ওটা ফিল করেছি যে পাহাড়ের অন্ধকারে বসে ওই ফুরফুরে হাওয়া, অন্ধকার, ঠিক আছে, পাহাড়ি একটা আমেজের মধ্যে বসে ভৌতিক ঘটনা শুনতেও সেরকমই লাগে। আর একটা জিনিসও বলি, অনেকের এটা থাকতে পারে যে শুধুই কি পডকাস্ট হবে, পডকাস্ট শুনবো না। আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে সেটাও আমরা শুনবো, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটারও উত্তর অরিত্র, দেবদীপদা বা আমার জন্য কিছু প্রশ্ন থাকলে আমি দেব, সেই উত্তর দেব। তো চলুন আমরা ঘুরে আসি পাহাড়ে। এরকম খুব টিপিক্যাল একটা অ্যাডভার্টাইজমেন্টের মতো বললাম যে চলুন বেরিয়ে আসি পাহাড়ে। তো 15 তারিখ দেখা হচ্ছে, আশা করছি। আমি খুব মানে কি বলবো যে খুবই এক্সাইটেড, তার সাথে অনেক আশা রয়েছে যে আপনারা আসবেন। 15 তারিখ দেখা হচ্ছে তাহলে বাসে আপনাদের সাথে। আজকের ঘটনাটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না, কমেন্ট করুন কমেন্ট বক্সে। অরিত্র অবশ্যই আপনাদের কমেন্ট পড়বে, আমি তো পড়ি। আমি প্রত্যেকের কমেন্ট পড়ি, আমি পজিটিভ নেগেটিভ সব কমেন্ট। হ্যাঁ, আমিও পড়ি। আর আমার কোথাও না কোথাও আমি মানে কিছু নেগেটিভ কমেন্ট থাকে, এটা তুমি দেখবে, ঠিক আছে, পড়ে তোমার নিজেরও হাসি পাবে, ঠিক আছে। আমার তো বেশ টিপিক্যালি কয়েকজনই করে, দেখবে টিপিক্যাল কয়েকজন আছে এটা করে, মানে তারা দেখেও করেও। আমি তো এটা নোটিস করেছি, আই এম গ্রেটফুল টু দেম। মানে ওরা যে আমি নাম বলতে চাইছি না, তাহলে ভাববে যে ফুটেজ দিচ্ছি, বাট 2-3 জন আছে এরকম, এরা যেই নেগেটিভ কমেন্টটা করে, ঠিক আছে, আমার বেশ পড়তে বেশ মজা লাগে এগুলো। যে ঠিক আছে ভাই, তুই পুরোটা শোনার পরেই তো করছে, আলটিমেটলি তুমি তো আমার ওয়াচ টাইমটা দিয়েই দিচ্ছ, ঠিক আছে। তো আপনাদের কাছেও যদি কোনো ঘটনা থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যে আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপ করুন, আমরা সেই ঘটনা শুনবো আর তারপর আপনাদের ডেকে নেব এখানে। আর আপনারাও শোনাতে পারবেন আপনাদের সাথে ঘটা বা আপনাদের শোনা কোনো ঘটনা। আজকের মতো আসছি, আবার দেখা হচ্ছে পরের শুক্রবার ঠিক রাত 9টায়। আর অবশ্যই পাহাড়ে তো দেখা হচ্ছেই। ধন্যবাদ। আপনারা যখন আমাদের পডকাস্ট দেখছেন তার মানে ডেফিনেটলি আপনারা হরর লাভার। এবার হররের সাথে যদি একটু মাইথোলজি মিক্সড হয় তাহলে তো ব্যাপারটাই আলাদা হয়ে যায়, তাই না? আচ্ছা, আপনারাই বলুন তো, একজন সাধারণ মানুষ কি দেবী বা মায়ের সমস্ত ভোগের আয়োজন করতে পারে? কি শুনে ইন্টারেস্টিং লাগলো না? এরকমই একটা গল্প যেটি মানুষের মন কেড়েছিল অডিও প্ল্যাটফর্মে, সেই গল্পই ওয়েব সিরিজ রূপে নিয়ে এসেছে হইচই। অভীক সরকারের কাল্ট ক্লাসিক অবলম্বনে হইচয়ে এসেছে পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালিত, অনির্বাণ ভট্টাচার্য এবং পার্ণ মিত্রর অভিনীত ওয়েব সিরিজ ভোগ। অলরেডি স্ট্রিম করছে হইচয়ে। আপনারা দেখুন এবং জানান আপনাদের কেমন লাগলো।